গল্প রোদ শুভ্র প্রেম কথন। প্রথম পর্ব। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। সকাল 10টা, খুব আরামে ঘুমুচ্ছিলাম, কিন্তু বন্ধুজাতি নামক যে পদার্থ আছে এদের আবার আরাম সহ্য হয় না। তো আমার আরামটা যে তাদের সহ্য হবে সেই আশা করাটাও রীতিমতো নিরাশা। তাই এই সকাল বেলা ফোনের বাজহাই রিংটোনে চোখ মেলে তাকাতে হলো আমায়। বিরক্ত নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়েই দেখি বেস্টুর কল। নামটা দেখে বিরক্তিটা মুহূর্তেই কয়েক ধাপ বেড়ে গেল। ইচ্ছে করছে ফোনের মধ্যে ঢুকে হারামিটাকে কয়েকটা চড় থাপড়া দিয়ে আসি, বিরক্তিকর। হ্যাঁ বল, কি বলবি দোস্ত? চেঁচিয়ে। কি হয়েছে দোস্ত? থাপ্পড় চিনোস? এক থাপ্পড়ে গাল ফাটায় ফেলবো। দোস্ত দোস্ত না করে ছেড়ে কাশ। কাহিনী কি দোস্ত? জানিস কি হয়েছে? তুই বলবি না আমি ফোন রাখবো? আরে রেগে জানিস কেন? না রাখবো কেন? তোর মধুর সুর শুনে নাচতে ইচ্ছে করছে তীক্ষ্ণ গলায়। তো নাচ না, আমি মানা করছি নাকি? এই তুই ফোন রাখো, শালা হারামি। আরে আরে শুন শুন, জানিস ওই ম্যাজিস্ট্রেট আমার জন্য ভ্যালেন্টাইন গিফট পাঠাইছে? ভাবা যায়? ভাবা যায় কি না সেটা বসে বসে চিন্তা কর। আমি রাখছি। খবরদার সারাদিনে কল করে মাথা খাবি তো খুন করব। ওকে কিছু বলতে না দিতেই ফোনটা কেটে দিলাম। এই এক প্যারামো মাইয়া। একটা বিষয় মাথায় ঢুকলে ওটা রিপিটেডলি চলতে থাকে ওর মাথায়। এমনি মেজাজ আমার 420, তার উপর আসছে গাঁজাখড়ি গল্প শোনাতে। সেই রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত বসেছিলাম বয়ফ্রেন্ড নামক মানুষটার একটা মেসেজের আশায়। অ্যাটলিস্ট একটা উইশ তো করবে, হাজার হলেও আজ ভ্যালেন্টাইন্স ডে। কথাকার কোন ম্যাজিস্ট্রেট আমার বেস্টুকে সকাল না হতেই গিফট পাঠিয়ে চলেছে আর উনার কোনো খবর নাই। কেমনটা লাগে? তাই বিরক্ত হয়ে শেষমেশ আমি ফোন দিলাম। তিনটা বার রিং হওয়ার পর মহারাজের ফোন ধরার সুযোগ হলো। ফোনটা ধরেই বাজহাই গলায় বলে উঠলেন, কি সমস্যা তোর? কি সমস্যা মানে? কই তুমি? কই আমি মানে? এত সকালে একটা ব্যাচেলার ছেলেকে তুই ফোন দিয়ে ডিস্টার্ব করছিস, তোর লজ্জা করছে না? আবার জিজ্ঞেস করছিস আমি কই? এখানে লজ্জা পাওয়ার মতো কিছু আমি খুঁজে পাচ্ছি না শুভ্র ভাই। লজ্জা পাওয়ার প্রশ্নই ওঠে না। আর এখন সকাল, দুপুর হতে চলল, 10টা বেজে গেছে অলরেডি রাগী গলায়। 10টা বাজছে তো তোর সমস্যা কি? ব্যাচেলারদের 10টা সময় ও ভোর 4টা। আর শুক্রবার হলে তো কথাই নেই। ফাউল কথা বাদ দিয়ে বলো তো তুমি আছোটা কই? কই আবার? ভার্সিটির হলের যে সিটটা আমার জন্য বরাদ্দ তার উপর কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। কিন্তু তুই আমার ঘুমের 12টা বাজিয়েছিস। ফাজিল মেয়ে। দমক দিয়ে। তোমার কাছে আমার থেকে ঘুম বড় হলো শুভ্র ভাই? অবশ্যই বড়। আরে তুই থাকিস সুদূর ময়মনসিংহ। এই নিঃসঙ্গ চট্টগ্রামে এই ঘুমই আমার সাথী, যা এবার ফুট। কি এত অপমান। ফাইন, তুমি থাকো তোমার ঘুম নিয়ে, অসহ্য। এই কখন থেকে তুমি তুমি করছিস? ভুলে গেছিস আমি তোর থেকে 6 বছরের বড়? আপনি বল। কিছু না বলেই ফোনটা কেটে দিলাম। রাগে মাথা ফেটে যাচ্ছে। ঠিক এই সময় আপু একটা বাসন্তী রঙের শাড়ি নিয়ে খুশিতে গদগদ হয়ে বলে উঠল, এই রোদ, শাড়িটাতে আমায় কেমন মানাবে রে? ভালো কিন্তু কেন? তোর ভাইয়ার সাথে ঘুরতে যাব ভালোবাসা দিবস বলে কথা। ভাইয়া ময়মনসিংহ কখন এলো? অবাক হয়। কাল রাতে এসেছে। আমি যাই রেডি হই। এবার রাগটা আরো মাথা চাড়া দিয়ে উঠল। মানুষের বয়ফ্রেন্ড ঢাকা থেকে চলে আসছে আর এই বলদটা একটা উইশ পর্যন্ত করতে পারছেন না। এত ঘুম উনার। ইচ্ছে করছে উনার বিছানায় এক বালতি পানি ঢেলে দিয়ে আসি যত্তসব। এত মেজাজ খারাপের মধ্যে আবারও ফোনটা বেজে উঠল, ভেবেছিলাম আবারও আমার তার ছিঁড়া বেস্টু, কিন্তু না, প্লাবন ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। কি সমস্যা? বিরক্তি নিয়ে। বহুত সমস্যা দোস্ত। সমস্যা নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মর। আমাকে ফোন দিছিস কেন? আরে দোস্ত, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাব, কি গিফট দিব বুঝতাছি না। কিছু সাজেস্ট কর তো। আমার মাথা গিফট কর ডাফার। তোর মাথা গিফট করলে তো শুভ্র ভাই আমার মাথা কেটে ফেলবে রে। শালা, মোর তুই শুভ্র ভাইয়ের চামচা। ফোনটা কেটে মুখ ফুলিয়ে বসে আছি। আপুও দেখলাম নাচতে নাচতে সেজেগুজে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছি না আমি কার ভাড়া ভাতে ছাই দিছি, যার জন্য শুভ্র ভাইয়ের মতো এমন এক আনরোমান্টিক অপদার্থ বিয়ে জুটছে কপালে। সারাটা দিন এভাবেই কেটে গেল, একটা বার ফোনটাও দেইনি সে, কে জানে নতুন কাউকে পেয়েছে কিনা। কি মনে করে বিকেলের দিকে একা একাই সাজতেন বসে গেলাম।
নীল শাড়ি, হাত ভরা নীল চুড়ি, চোখে ঘন কাজল, কপালে ছোট্ট টিপ, লম্বা চুলগুলো খুলে দিয়ে পায়ের পাইলের রুনুঝুনু শব্দ তুলে হাঁটা দিলাম ছাদের দিকে। ছাদের এক কোণায় আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজ থেকে 2 বছর আগের কথা। আজকের এই দিনটাতেই শুভ্র ভাই প্রপোজ করেছিল আমায়। কি অদ্ভুত ছিল সব। বই পড়ছিলাম, হঠাৎই ফোনটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:55। এত রাতে শুভ্র ভাইয়ার ফোন দেখে অবাক হলাম। অবাকের পালা শেষ করে ফোনটা কানে নিয়ে সালাম দিয়েই বললাম, শুভ্র ভাই এত রাতে? ওয়ালাইকুমুস সালাম। নিচে আয়। মানে? অবাক হয়। মানে হলো তোরা যে 2 তলায় থাকিস, তার সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে আয়। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। মানে কি? এত রাতে তুমি রাস্তায় কি করো? মশাদের সাথে পিকনিক করি। ডাফার। এত কথা বলিস কেন? নিজে নামতে বলছি, নিচে নাম ব্যাস। আমি পারবো না। এত রাতে নিচে ইম্পসিবল। সবই পসিবল। 2 মিনিটের মধ্যে নিচে আয়। পারবো না। তুই পারবি। তোর বাপও সহ পারবে। তাহলে বাবাকেই বলো। রাখছি। খবরদার রোদ। 2 মিনিটের মধ্যে নিচে না নামলে তোর অবস্থা যে আমি কি করব তুই চিন্তাও করতে পারবি না। কথাটা বলেই ফোনটা কেটে দিল শুভ্র ভাই। ল ঠেলা। শুভ্র ভাইকে আমি যথেষ্ট ভয় পাই। আম্মুকে তার চেয়েও বেশি ভয় পাই। তবুও ভয় ভয় পায় আম্মুর রুমে উকি দিলাম। আম্মু এখনো ঘুমায়নি। কি করব এখন? অনেক ভেবে আম্মুকে বললাম নিচ তলার মাহিমা আপুর কাছ থেকে ক্যালকুলেটর আনতে যাচ্ছি। আমারটা কাজ করছে না। আম্মু কিছুক্ষণ আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলেন। আমিও দোয়া দুরুদ পরে বেরিয়ে এলাম রাস্তায়। সোডিয়ামের আলোতে স্পষ্টই দেখতে পেলাম এলোমেলো চুলে একরাশ ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র ভাই। গায়ে ব্রাউন টি শার্ট, একটা ব্ল্যাক জ্যাকেট, ব্লু জিন্স, ক্যাডস আর ঘাড়ে একটা ব্যাগ। আমাকে দেখেই ক্লান্তিমাখা হাসি দিয়েই বলে উঠলেন, এসেছিস? হুম। এখানে কোনো ডেকেছ? বাসায় চলো। না। এত রাতে বাসায় গেলে ফুপি সন্দেহ করবে। কেন? তুই বুঝবি না হাদা। কথাটা বলেই একগুচ্ছ টকটকে লাল গোলাপ বাড়িয়ে দিলেন আমার দিকে। কোনো ফর্মালিটি না করেই বলে উঠলেন, ফুলগুলো হাতে নে। তোর জন্য। খবরদার রোদ ছুঁড়ে ফেলবি না বা এটা বলবি না যে নিবি না। নিজের টিউশনির টাকায় কিনেছি। টাকার মায়া বড় মায়ারে পিচ্ছি। ছুড়াছুড়ি করবি তো এক চর। কিন্তু এগুলো কেন? কনফিউশড হয়ে। দেখ রদ, তুই আমার দিকে ভাই ভাই নজরে তাকালেও আমি কিন্তু তোর দিকে অলওয়েজ প্রেম প্রেম নজরেই তাকাই। বুঝছিস? বুঝিসনি? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম যে বুঝিনি। উনি চরম বিরক্তি নিয়ে আমার হাতে একটা উপন্যাসের বই গুজে দিয়ে বলে উঠলেন, তোর বুঝা লাগবে না। এখন উত্তর দক্ষিণ না তাকিয়ে সোজা রুমে যা। কিন্তু দেখ রদ, পুরো 8 ঘন্টা জার্নি করে আসছি। এখন বাসায় গিয়ে রেস্ট নিব, কাল আবারও ব্যাক করতে হবে। শোকাহিনী না করে যা এখান থেকে। আমিও আর কিছু না বলে ঘুরে দাঁড়ালাম। 2 কদম ফেলতেই পিছে থেকে ডাক পড়ল, রোদ। হুহু পিছু ফিরে, এদিকে আয়। আমি উনার কাছে আসতেই নিচে বসে আমার পায়ের দিকে হাত বাড়ালেন। আমি অমনি লাফিয়ে উঠলাম, করেন কি শুভ্র ভাই? তার উত্তরে বিরক্তিমাখা চাহনি দিয়ে বলে উঠলেন, এত লাফাস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাক। তোর পা কেটে নিয়ে যাব না। আমিও এবার চুপচাপ মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম। উনি আমার পায়ে একটা কিছু পরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েই কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, ভালোবাসি তোকে। এটা বুঝতে এতক্ষণ লাগে? কথাটা শুনে 2 মিনিট হ্যাং মেরে দাঁড়িয়ে থেকে বকার মতে বলে উঠলাম, তুমি কি আমায় প্রপোজ করছো শুভ্র ভাই? আমার কথাটা কানে যেতেই দিলেন এক ধমক। সেদিন উনার এক ধমকে দৌড়ে পালিয়েছিলাম। কথাটা ভাবতেই মনের অজান্তেই হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। 2 বছর ঘুরে আজও ওই একই দিনে দাঁড়িয়ে আছি আমি। তারিখটা যেমন সেইম ঠিক তেমনি আমিও আগের মতোই আছি। শুধু বদলে যাওয়া বছরগুলোর মতো বদলে গেছে শুভ্র ভাই। হঠাৎই পায়ের শব্দে পিছে ফিরে তাকালাম। নীল পাঞ্জাবি, এলোমেলো চুল, ক্লান্তি ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র ভাই। সেই দিনের মতো আজও ক্লান্ত সে। কেন জানি অবাক হলাম না। মন বলছিল উনি আসবেন। উনি হাসি মুখে আমার সামনে এসে দাঁড়িয়ে হাতে একগুচ্ছ লাল গোলাপ গুজে দিতে দিতে বলে উঠলেন, কি রে, শাড়ি পরে পেতনি সেজে আছিস কেন? আমি পেতনিদের দেখে ক্রাশ খাই না। উনার কথায় হেসে উঠলাম। হাত দিয়ে উনার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বললাম, তো মশাই এতক্ষণে? আর বলিস না।
রাতে বাস মিস হয়ে গিয়েছিল। সকালে বাস পেলাম 10টায় আর এখানে আসতে আসতে 5টা। বাস থেকে নেমেই সোজা তোর কাছে। ক্ষুধায় পেট জ্বলে গেল। উইশ করনি কেন? মুখ কালো করে। উইশ করার কি আছে? তুই আমার জন্য অলওয়েজ স্পেশাল। স্পেসিফিক কোনো দিনে ভালোবাসা দেখাতে পারবো না। কথাটা বলেই নিচে বসে পড়লেন উনি। আমি অবাক হয়ে বললাম, নিচে বসলে কেন? আমার ইচ্ছে তোর কি? এই তুই নিচে বসতেছিস কেন? আমার ইচ্ছে তোমার কি? নিচে বসতে বসতে মুচকি হেসে। খুব পেকেছিস। কথাটা বলেই আবারও আমার পায়ের দিকে হাত বাড়ালেন। আমি পা সরিয়ে নিতে গেলেই শক্ত করে চেপে ধরে রাগী চোখে তাকালেন আমার দিকে। এবার আমি চুপ। গালে হাত দিয়ে উনার পাগলামো দেখছি। পকেট থেকে আলতার কৌটা বের করে খুব যত্ন করে লাগাচ্ছেন পায়ে। এসব কি দেখছিস না? তোর এই গেটআপের সাথে আলতাটাই মিসিং ছিল। এবার পারফেক্ট। কিভাবে জানলে শাড়ি পরব? তোকে তোর থেকেও বেশি জানি আমি। উনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। এই ছেলেটা আমায় হাজারবার নতুন নতুন পদ্ধতিতে মুগ্ধ করে চলেছে ক্রমাগত। সবার বয়ফ্রেন্ডের মতো দামি দামি গিফট কখনোই দেয় না সে। কিন্তু প্রত্যেকবারই অদ্ভুত সব কাজ করে, অসাধারণ কিছু মোমেন্ট ক্রিয়েট করে সে। এগুলোতেই যে প্রশান্তি। হঠাৎই উনি বলে উঠলেন, তুই কাল থেকে 2 ঘন্টা করে রোদে দাঁড়িয়ে থাকবি। এটা তোর হোমওয়ার্ক। বুঝলি? কিন্তু কোন? অবাক হয়। তুই ফর্সা হয়ে যাচ্ছিস। তোর উজ্জ্বল শ্যাম রংটাই আমার চাই। ফর্সা হলে খুন করে ফেলবো। এ, নিজে যে সাদা ভূত সেটা। ওটা আমায় মানায়। আর এটা তোকে। আমি এই তোকেটাকেই চাই সারা জীবন, উইথাউট এনি চেঞ্জেস। এই বিষয়ে নো কম্প্রোমাইজ। এক ফোঁটাও চেঞ্জ হবি না বলে দিলাম। হু। আচ্ছা, চুল খুলে রাখছিস কেন? খোপা কর। দাঁড়া, আমি করে দিচ্ছি। কিভাবে করতে হয় সেটা বলে দেই শুধু। আজ নিজে হাতে খোপা বেঁধে বেলি ফুলের মালা জোড়াবো তাতে। উনি খোপা করার চেষ্টা করছেন। আমি খিলখিল করে হাসছি আর উনি সমান তালে বকে চলেছেন। এভাবে 32 দাঁত বের করে হাসলে নাকি তার বুকে ব্যথা করে। ঠিক এমন একটা পরিস্থিতিতে আম্মু ছাদে এসে হাজির। আম্মুকে দেখেই সে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। আমিও লজ্জায় লাল। কি রে শুভ্র, কখন এলি? এই তো কিছুক্ষণ ফুপি। তা হঠাৎ? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। ভালোবাসা দিবস বলে কথা। ও তাই? তো কই তোর গার্লফ্রেন্ড? ব্রু কুচকে। বাড়িতে। ওর বাপের বাড়িতে। হে 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 জোরপূর্বক হাসি দিয়ে। আচ্ছা। খুব ভালো। রোদ, তোর হাতে এত ফুল কে দিল? এবার দুজনেই মাথা চুলকাতে লাগলাম। মা যে বুঝে গেছে তা বেশ বুঝতে পারছি। শুভ্র একটা গাঁজাখড়ি যুক্তি দিতে গিয়েছিল, মা ওকে মাঝপথে থামিয়ে দিয়েই মুচকি হেসে বলে উঠলেন, হয়েছে, লাগবে না। বেশ বুঝতে পারছি। ড্রামা শেষ হলে খেতে আয়। রোদ আজ বিরিয়ানি রান্না করেছে। কি হহ? আমার বৌমা তাকাতেই মানে বোন। আমার বোন রান্না করছে। উনার কথায় মা হাসতে হাসতে নিচে নেমে গেলেন। আমিও হাসতে হাসতে শেষ। সেই হাসিতে মিশে আছে তার মুগ্ধতা, যে মুগ্ধতায় আমি হাজারবার মুগ্ধ হতে চাই। দুপুর 2টা। গার্ডেনের ঠিক মাঝখানে একটা চেয়ার পেতে তাতে বসে খুব মনোযোগ সহকারে রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসটা পড়ছিলাম। উপন্যাসের পাতায় কমলা হঠাৎ ডাক্তারবাবুর সামনে পড়ায় লজ্জায় লাল। ঠিক এই সময় পেছনে থেকে কেউ একজন খুব জোরে চাটি মারল মাথায়। আমি অনেকটা উল্টে পড়ি পড়ি অবস্থা। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে নিজের পজিশন ঠিক করে বসে পাশে তাকাতেই দেখি ঠোঁটে বিশ্বজয়ী হাসি ঝুলিয়ে আমার পাশের চেয়ারে বসেছেন শুভ্র ভাইয়া। উনাকে দেখামাত্র চোখের আগের আগুন জ্বালিয়ে উনার দিকে তাকালাম। উনি আমার দিকে ঝুঁকে এসে ভাবলেশহীন ভাবে বলে উঠলেন, কি রে, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? খুব সুন্দর লাগছে বুঝি আমায়? লাগারই কথা। জানিস, বাসে 3টা মেয়ে কন্টিনিউসলি পুরো 5 ঘন্টা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আই থিংক দে আর ক্রাশড অন মি। বাট আম সারপ্রাইজড ডেট মেয়েগুলো এত সময় ঘাড় বেঁকিয়ে তাকিয়ে থাকার পরও তাদের ঘাড় একদম ফিট। কিভাবে সম্ভব? এই, তোর ঘাড়টা এদিকে আনতো দেখি। স্পেশাল কিছু লাগাস নাকি তোরা ঘাড়ে? আমি কিছু না বলে বিরক্তি নিয়ে উনার দিকে তাকালাম। যেন উনি আস্ত একটা বিরক্তির ডিব্বা। কিন্তু আশ্চর্যের বিষয়, তাতে উনার কোনো যাই আসছে না। উনি চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, মেয়েগুলো আহাম্মকের চূড়ান্ত বুঝলি। উইথআউট ব্রাশ করা একটা ছেলের প্রেমে পড়ে গেল। স্ট্রেঞ্জ। তাহলে বুঝতে পারছিস।
আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে গাড়িতে উঠল, মেয়েরা পুরাই ফিট মারবে। তুমি চিটাগং টু ময়মনসিংহ চলে আসলে ব্রাশ না করেই। অবাক হয়। হ্যাঁ, তো রাতে ঘুমই হচ্ছিল না। বুঝতে পারছিলাম আমায় এখানে আসতে হবে। হবেই হবে। নয়তো ঘুম হবে না। তাই 4টার দিকে বেরিয়ে পড়লাম হাঁটতে। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড। ভাবলাম আমি বাসের সামনে। বাস আমার সামনে। শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি লাভ? তাই ঠুস করে উঠে গেলাম বাসে। বাসে তো আর টুথপেস্ট রাখে না। শো ব্রাশ করার প্রশ্নই আসে না। আমি এবার ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে উনার দিকে তাকালাম। লাল টি শার্ট, অ্যাশ রঙের একটা 3/4 প্যান্ট। বাম হাতে কালো রঙের ব্রেসলেট টাইপ কিছু একটা। চুলগুলো অগোছালো। দেখতে মাশাআল্লাহ সুন্দরী লাগছে। পুরাই পাবনা ফেরত পাগল। এই অবস্থায় কেউ চিটাগং থেকে ময়মনসিংহ চলে আসতে পারে জানা ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে উনাকে জিজ্ঞেস করেই ফেললাম, কি এত ইম্পর্টেন্ট কাজ ছিল যে তোমায় আসতেই হলো? সেটা তোকে কেন বলবো? তোকে বলে আমার লাভ? নিজেকে কি তুই প্রেসিডেন্ট মনে করিস নাকি? এনিওয়ে, শুনলাম হাত ফাত কেটে বিদিগিস্তা অবস্থা করেছিস। কই দেখি কোন হাত? তোমাকে দেখাবো কেন? তোমাকে দেখালে আমার লাভ? নিজেকে কি ডাক্তার মনে করো নাকি? এনিওয়ে, শুনলাম পাগল হয়ে গেছো। পাবনায় ছিট টিট বুক করিয়েছো নাকি? আমার কথা আমাকেই ফিরিয়ে দিস। এত কথা কই পাস? কাহিনী কি? প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। জানিস তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আর মেয়েদের কথা ফুটে প্রেমিকেরই তরে। ফাতরা লজিক। আর আমি প্রেম করলেই তোমার শ্বশুরের কি শুনি? আমার শ্বশুরেরই তো সব রে। তার মেয়ে প্রেমে পড়ছে। তার জামাই বাবাকে পাত্তাই দিচ্ছে না। এটা কি চিন্তার বিষয় না? মানে, কনফিউজড হয়ে। মানে সহজ। তুই প্রেমে পড়লে ডেবিট ক্রেডিট সব দিক দিয়েই আমার শ্বশুরেরই লস। বুঝলি? বুঝিসনি? আমি মাথা নাড়িয়ে না জানালাম। যার অর্থ আমি বুঝিনি। আমার প্রেমে পড়ার সাথে উনার শ্বশুরের লাভ ক্ষতির সম্পর্ক কি হতে পারে? আজীব। উনি আমার ব্যান্ডেজ করা হাতটা আলতো ভাবে হাতে তুলে নিলেন। পকেট থেকে বেলিফুলের মালার গোছা বের করে একের পর এক পেঁচাতে লাগলেন হাতে। রহস্যময়ী হাসি দিয়ে ধীর গলায় বলে উঠলেন, ধর তুই পালিয়ে টালিয়ে গেলি তাহলে লস কার হবে? আলটিমেটলি আমার শ্বশুরের। তার আদরের মেয়ে আমার মতো সুদর্শন, ভদ্র, ইন্টেলিজেন্ট একটা জামাই রেখে কোন আহাম্মকের সাথে ভেগে যাচ্ছে, বিষয়টা কেমন না? মানসম্মান তো ডাহা পানিতে। তাও আবার ড্রেনের পানি। কথাটা বলে আমার নাকটা টেনে দিয়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকে গেলেন। আমি আহাম্মকের মতো বসে আছি। আমি ভাগলে উনার শ্বশুরের মানসম্মান কেন পানিতে থাকবে? উনি কি ইনডাইরেক্টলি আমার বাবাকে শ্বশুর ডেকে গেলেন? অদ্ভুত। দুপুর 12টা। খুব আয়েশ করে ঘুমোচ্ছিলাম। ঘুমের মধ্যেও মনে হলো কেউ একজন গভীর মনোযোগ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কৌতূহল বশত চোখ মেলে তাকালাম। বাসার কেউ এভাবে আহাম্মকের মতো আমার দিকে তাকিয়ে থাকবে তা ভাবার কোনো মানে হয় না। তাহলে কে হতে পারে? ব্যাপারটা ব্যাপক কৌতূহল উদ্দীপক। এই কৌতূহল তো মেটাতে হয়। গভীর আগ্রহ নিয়ে চোখ মেলে তাকিয়েই আমি অবাক। শুভ্র ভাই। শুভ্র ভাই আমার উপর ঝুঁকে পড়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। অদ্ভুত। ব্যাপারটা বুঝতে পেরে আগে আমার পিত্তি জ্বলে গেল। উনাকে আমি আমাদের বাসার 30 সীমানার মধ্যে আসতে নিষেধ করেছি, আর মহাশয় আমার বেডরুমে আমারই বিছানায় উঠে আমারই উপর ঝুঁকে আছে, কেমনটা লাগে? উনাকে ধাক্কা দিয়ে বিদ্যুৎ গতিতে বালিশের উপর উঠে বসলাম। চোখে মুখে রাগের আগুন জ্বালিয়ে উনার দিকে তাকালাম। কিন্তু তাতে উনার কোনো ভাবোদয় হলো বলে মনে হলো না, শান্ত ভঙ্গিতে সোজা হয়ে বসলেন। আমার শরীরের কম্বলটা টেনে নিয়ে পা ঢাকলেন, পাশের বালিশটা টেনে নিয়ে কোলের উপর রেখে আরাম করে বসলেন। উনার এমন উদাস ভাব দেখেই মেজাজ খারাপ হয়ে গেল আমার, রাগী গলায় বলে উঠলাম, এখানে কি করছেন আপনি? আপনার সাহস দেখে আমি হতবাক। উনি আমার কথাটাকে যেন জানালা দিয়ে ছুঁড়ে ফেললেন। বাঁকা হাসি দিয়ে চিন্তিত মুখে বলে উঠলেন, এই তুই যে ঘুমানোর সময় এমন ভুসভুস করে নিঃশ্বাস ছাড়িস জানা ছিল না তো, আবার দেখি ফুসফুস করে কথাও বলিস, কি মারাত্মক ব্যাপার। তোকে পুরোপুরি গরু গরু লাগছিল রে। তোর বর তো রাতে তোর এমন ভুসভুস ফুসফুস শব্দ শুনে রীতিমতো হার্ট অ্যাটাক করবে। উনার কথায় মেজাজটায় খারাপ হয়ে গেল। মনে মনে চরম কিছু গালি দিয়ে দিলাম মুহূর্তেই। আমি ঘুমালে ভুসভুস শব্দ করি না, ঠুসঠুস শব্দ করি, তাতে উনার বাপের কি? যত সব আবাল জাতি। কিন্তু মুখে বললাম, সেটা আমার আর আমার বরের ব্যাপার।
তুমি আমার বরকে নিয়ে চিন্তা করে প্রেশার বাড়াচ্ছ কেন বুঝলাম না। কি বলছিস তুই? আমি প্রেশার বাড়াবো না। অবশ্যই বাড়াবো, তোর বাপে তো তোকে সরকারি চাকুরিওয়ালা ছাড়া বিয়ে দিবে না। তুই ভাবতে পারছিস একজন সরকারি চাকুরিজীবী আমাদের দেশের কত বড় সম্পদ? আর তোর মতো একটা ভুসভুস করা মেয়েকে বিয়ে করে দেশের এত বড় সম্পদ রাতের আধারে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তা আমি একজন ভার্সিটি ছাত্র হয়ে হতে দিতে পারি? কিছুতেই হতে দিতে পারি না। কিছুতেই না। শুভ্র ভাইয়ের কথায় উনার চুলগুলো টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে করছে। এক সেকেন্ডেই দেশের সচেতন নাগরিক হয়ে গেছেন উনি, কিনা কোল্ড ড্রিঙ্কস এর বোতল রাস্তায় ছুঁড়ে মারে সে মুহূর্তেই নিজেকে সুনাগরিক দাবি করছে, ভাবা যায়। হো হো, আমার ঘুমের জন্য কেউ হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে? আশ্চর্য। তাহলে তুমি যে এতক্ষণ ঝুঁকে ঝুঁকে আমার ভুসভুস ফুসফুস ঠুসঠুস শব্দ শুনছিলে, তাতে তুমি হার্ট অ্যাটাক করলে না কেন শুনি? আরে আমি তো হলাম স্ট্রং বয়, তাই এসব অ্যাটাক ফ্যাটাকে আমার কিচ্ছু হয় না। এসব কথা বাদ দে, একটু কাছে এসে বস, তোকে একটা জরুরি কথা বলবো আয়। আমি ভ্রু কুঁচকে তাকাতেই উনি আবারও তাড়া দিয়ে উঠলেন। কি রে, কাছে আসতে বললাম তো। তাড়াতাড়ি আয়, আমার তো কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে রে বাবা। আমি চুপচাপ উনার দিকে একটু এগিয়ে বসলাম। উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, ওরে বাবা তুই তো সো ফাস্ট। ওড়না টুরোনা কি সব তোর ড্রেস অ্যাবসেন্স থেকে আউট করে দিয়েছিস নাকি? তবে তেমন খারাপ লাগছে না। উনার কথায় নিজের দিকে তাকিয়েই চোখ বেরিয়ে আসার উপক্রম, আমার গায়ে ওড়না নেই। ওহ শিট। তাড়াতাড়ি আশেপাশে হাতড়িয়ে ওড়না খুঁজতে লাগলাম। দরকারের সময় দরকারি জিনিসগুলো কখনোই খুঁজে পাওয়া যায় না, এবার যে পাবো তাও আশা করতে পারলাম না। অসহায় দৃষ্টিতে কম্বল ধরে টান দিতে উনি হাসতে হাসতে পাশের টি টেবিল থেকে ওড়নাটা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারলেন। লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্রম আমার। ছি ছি। উনি আগের মতো স্বাভাবিক গলায় ফিসফিস করে বলে উঠলেন, কিরে বললাম না জরুরি কথা বলবো। এগিয়ে আয়। কথাটা বলে অপেক্ষা না করে নিজেই একটু চেপে এসে বলে উঠলেন, এই রোদু স্বপ্নে প্রেম টেম করিস নাকি? এত ফুসফাসের কারণ কি? ভ্রু নাচিয়ে বিষয়টা কিন্তু ব্যাপক চিন্তার বুঝলি। তোর বাপ শুনলে তো সোজা হার্ট অ্যাটাক, মাইয়া তার স্বপ্নেও প্রেম করে ভাবা যায়? এই মুহূর্তে উনাকে চরম কিছু গালি দিতে ইচ্ছে করছে আমার। যা শুনলে উনি কান চেপে ধরে বলবেন, ছেড়ে দে মাকে দে বাঁচি, কিন্তু সমস্যা হলো এই জাতীয় কোনো গালি এই মুহূর্তে মনেই পড়ছে না। মার প্রতি খুব বিরক্ত লাগছে, এবার মা সব শিখিয়েছে, গালিটা কেন শেখায়নি বুঝতে পারছি না। তাহলে এই অতি অভদ্র লোকটিকে অতি ভদ্রতার সাথে কিছু গালি উপহার দেওয়া যেত। হুহামাকে চুপ করে থাকতে দেখে উনি আবারও বলে উঠলেন, কি রে বললি না যে স্বপ্নে প্রেম টেম করছিলি নাকি? কোন স্টেপ পর্যন্ত পৌঁছেছে তোদের প্রেম? হাত ধরাধরি নাকি এরও আগে? বুঝতে পারছিস তো কি বলছি? এবার আর নেওয়া যাচ্ছে না। ইচ্ছে তো করছে একটা লাথি দিয়ে খাট থেকে ফেলে দিই উনাকে। ইচ্ছেটাকে সংবরণ করে চেঁচিয়ে বলে উঠলাম, গেইট লস্ট। বেরিয়ে যাও আমার রুম থেকে। বিনা অনুমতিতে একটা মেয়ের রুমে ঢুকে যাওয়াটা কোনো ভদ্রলোকের বিহেভিয়ারের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। খুব তো সুনাগরিক সুনাগরিক করে দেশ উদ্ধার করছিলে, মেয়েদের রুমে ঢুকে যাওয়া সুনাগরিকের কয় নম্বর নীতি বলবে প্লিজ? দাঁতে দাঁত চেপে উনি মুচকি হেসে বলে উঠলেন, নিজের বউয়ের রুমে আসতে পারমিশন লাগে নাকি, বোকা? উনার কথায় চোখ মুখ লাল করে ভ্রু কুঁচকে বলে উঠলাম, মানে? উনি হুট করে আমার গালে একটা চুমু খেয়েই রুম থেকে বেরিয়ে গেলেন, যেতে যেতে বলে গেলেন, মানে হলো তুই বড্ড বোকা। আমি রোবটের মতো বসে আছি। কোনো সেন্স কাজ করছে না আমার। রিয়েক্ট বাটন নষ্ট হয়ে গেল না তো? কি মারাত্মক ব্যাপার, মাথায় শুধু একটা কথায় ঘুরছে, এটা কি হলো? এটা কি হলো? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে চোখে মুখে পানি দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আড্ডার আসর মেতে উঠেছে চরমভাবে, ঠিক তখনই কোথা থেকে আমার ফুপির ছোট্ট মেয়েটা দৌড়ে এসে শুভ্র ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলে উঠল, দাদা ভাই, তুমি যে তখন রোদাপুকে পাপ্পি দিলে আমায় দিবে না? আমারও পাপ্পি চাই চাই চাই। ওর কথায় শুভ্র ভাইয়া বিষম খেলেন। সবাই অবাক দৃষ্টিতে একবার আমার দিকে তো আবার শুভ্র ভাইয়ার দিকে তাকাচ্ছে। আমি আবারও বরফ হয়ে বসে রইলাম। মাথায় আবারও একটা কথায় ঘুরছে, এটা কি হলো? লম্বা একটা ঘুম দিয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি শুভ্র ভাই হাজির। হাতে মস্ত এক লাল বালতি। আমাকে দেখেই উৎসাহ নিয়ে বলে উঠলেন উনি,
এই রোদু তুই নাকি দুঃখ ভরা পোস্ট দিয়ে আকাশে বাতাসে দুঃখ ছড়াচ্ছিস। তাই এই বালতিটা আনলাম বুঝলি। আমি মাথা নাড়লাম, যার অর্থ আমি বুঝিনি। দুঃখের সাথে বালতির কি সম্পর্ক হতে পারে ঠিক বুঝে উঠতে পারছি না আমি। বিস্ফারিত চোখে বলে উঠলাম, দুঃখের সাথে বালতির কি সম্পর্ক শুভ্র ভাই? উনি বিরক্ত মুখে বলে উঠলেন, আহ রোদ, তুই তো দেখি নিম্ন শ্রেণীর বোকা। আরে বালতিটা কিনেছি তোর দুঃখ জমিয়ে রাখার জন্য, এভাবে আকাশে বাতাসে দুঃখ না উড়িয়ে জমিয়ে রাখো বুঝলি। বাংলাদেশে কখন কি মার্কেট পেয়ে যায় বলা মুশকিল, দেখা গেল দুঃখ বেচে তুই বিল গেটস টাইপ কেউ একজন হয়ে গলি। বালতিটা কিন্তু আর এফএল এর ফাটাফাটির কোনো ভয় নেই বুঝলি। নির্ভয়ে কষ্ট জমা। তুই একটা কাজ করতে পারিস, একটা টার্গেট ঠিক করে ফেলতে পারিস যে প্রতিদিন ঠিক কত লিটার করে কষ্ট জমাবি। আমি নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছি। এই মানুষটা যে আমাকে পচানো ছাড়া ভালো কোনো উদ্দেশ্য নিয়ে বাড়িতে পা রাখতে পারে না তা প্রমাণিত। আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠলেন উনি, কি রে, এমন পাবদা মাছের মতো হা করে তাকিয়ে আছিস কেন? বালতি পছন্দ হয়নি? না পছন্দ হয়নি। আপনার কি মনে হচ্ছে না শুভ্র ভাই, আমার কষ্টের তুলনায় বালতিটা একটু বেশি ছোট? বলিস কি রে, বেশি ছোট হয়ে গেছে? দোকানের সবচেয়ে বড় সাইজের বালতিটাই তো আনলাম। দোকানদার কি আমায় ঠকিয়ে দিল রে রদু? না শুভ্র ভাই, দোকানদার আপনাকে ঠকায়নি, আপনার উচিত ছিল একটা টাঙ্কি কেনা, বিশাল টাঙ্কি বুঝলেন। টাঙ্কি? ফাজলামো করিস তুই আমার সাথে? টাঙ্কিটা রাখতি কোথায় তুই? তোর বাপের টাকে। এনিওয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে রেখেছিস কেন? খোল বলছি, দেখতে তো পুরাই পেতনি পেতনি লাগছে তোকে। হুমায়ুন আহমেদের একটা কথা আছে, মেয়েরা যদি জানতো মাথায় তোয়ালে জড়ানো অবস্থায় তাদের পেতনির মতো লাগে তাহলে মিনিটে মিনিটে ফিট খেত। উনার কথা শুনে আমি হতবাক। মেয়েরা ফিট খেত কিনা জানি না, তবে উনার কথা শুনে হুমায়ুন আহমেদ যে ফিট খেত তা আমি নিশ্চিত। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, এমন কোনো কথা হুমায়ুন আহমেদ বলেনি শুভ্র ভাই, উনি খুব সুন্দর কিছু বলেছিলেন। যেমন ধরো, মেয়েরা যদি জানতো মাথায় তোয়ালে জড়ানো অবস্থায় তাদের সবচেয়ে বেশি সুন্দর লাগে তাহলে বিয়ের দাওয়াতগুলোতেও মেয়েরা মাথায় তোয়ালে জড়িয়েই যেতে, এমন টাইপ কিছু একটা বলেছিলেন উনি। আর আপনি তো পুরো ব্যাপারটাকেই ঘুরিয়ে দিলেন। তোকে দেখে যে ফিলিংসটা হলো সেটাই হুমায়ুন আহমেদের উক্তির মাধ্যমে প্রকাশ করলাম বুঝলি। তুই যদি এমন পেঁচিয়ে পুচিয়ে বিয়ে বাড়ি যাস তো সব ছেলের বুকই কেঁপে উঠবে, সেন্সও হারাতে পারে, পেতনি দেখে কে না ভয় পায় বল। সবাই তো আর আমার মতো সাহসী নয়। উনার কথায় গা জ্বালা করছে আমার। এখনই যে মাথা ব্যথাটা শুরু হবে তাও বুঝতে পারছি। শুভ্র ভাই যতবার আসেন ততবারই মাথা ব্যথার উপসর্গটা দেখা দেয় আমার। উনি হলেন একজন জলজ্যান্ত মাথা ব্যথা। হঠাৎ করেই ওঠে এসে আমার ঠিক সামনে দাঁড়ালেন উনি, মাথা থেকে টাওয়ালটা একটানে খুলে নিয়ে মুখ মুছতে মুছতে বলে উঠলেন, খুব টায়ার্ড লাগছে রে। ভেজা টাওয়ালে মুখ মুছলে ক্লান্তি 2 মিনিটে 40% কমে যায়। কথাটা বলে টাওয়ালটা বাম হাত থেকে ডান হাতে রেখে বাম হাতে আমার কিছু চুল নাকের কাছে নিয়ে জোরে একটা শ্বাস টেনে নিয়েই চোখ বন্ধ করলেন উনি। চুলগুলো ছেড়ে দিয়ে চোখটা মেলেই বলে উঠলেন, কি মারাত্মক ব্যাপার রে রদু, তোর চুলে কি দুর্গন্ধ? করোনা রোগীদের শ্বাসকষ্টের মূলীভূত কারণ যে তোর দুর্গন্ধ চুল তা তো জানা ছিল না। তোর এই চুলের গন্ধ শুকলে তো বিনা নোটিশে হার্ট অ্যাটাক। উনার কথায় রাগে পিত্তি জ্বলে গেল আমার। মাত্র শ্যাম্পু করে বেরোলাম আর মহাশয় বলছে আমার চুলে গন্ধ। তাও যেন তেন গন্ধ নয়, হার্ট অ্যাটাক টাইপ গন্ধ ভাবা যায়। রাগী কণ্ঠে বলে উঠলাম আমি, এতই যেহেতু গন্ধ তো আপনি এখনো ঠিক আছেন কিভাবে? আপনার হার্ট অ্যাটাক হলো না কেন শুনি? শ্বাসকষ্ট হচ্ছে বলেও তো মনে হচ্ছে না। আমার কথা শুনে হালকা টলে উঠে কাপা গলায় বলে উঠলেন, কে বলল শ্বাসকষ্ট হচ্ছে না? ভয়ানক শ্বাসকষ্ট হচ্ছে দেখ। দাঁড়িয়েই থাকতে পারছি না, বুকেও তো ব্যথা করছে রে। এবার বুঝি আমি শেষ। কথাটা বলেই বিছানায় গা এলিয়ে দিলেন উনি। চোখ দুটো বন্ধ। আমি চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছি। কি ড্রামাবাজ লোক রে বাবা। বেশ কিছুক্ষণ পরও কোনো নড়নচড়ন না দেখে উনার পাশে গিয়ে দাঁড়ালাম। উনার উপর ঝুঁকে পড়ে চোখের উপর হাত নাড়লাম কিন্তু না। নো রিয়েকশন। পাশের টেবিল থেকে পানির গ্লাসটা নেব বলে সোজা হতে নিলেই বাম হাতে উনার উপর পড়া আমার ভেজা চুলগুলো আবারও টেনে ধরলেন উনি। ডান হাতে পকেট থেকে টিপের পাতা বের করে তার থেকে ছোট্ট কালো টিপটা লাগিয়ে দিলেন আমার ভেজা কপালে। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি।
উনি স্বাভাবিকভাবেই উঠে বসে বাঁকা হাসি দিয়ে বলে উঠলেন, পেতনি লাগছে তোকে, চুপচাপ বসে আছি আমি, মাথাটা ঝিমঝিম করছে আমার। পকেট থেকে আরো দুটো টিপের পাতা বের করে পাশে রেখেই রুম থেকে বেরিয়ে গেলেন উনি। রুম থেকেই কানে আসছে স্বাভাবিক ঝরঝরে কণ্ঠে আম্মুর কাছ থেকে কফি চাইছেন তিনি। তাহলে আমার শরীরটা কাঁপছে কেন? কেন জানি মনে হচ্ছে কালো টিপটাই খুব সুন্দর লাগছে আমায়। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ইচ্ছে করছে না, থাকুক না একটু কৌতূহল, মাথারা ব্যথাটা শুরু হয়ে গেছে আবার, ইসস কি যন্ত্রণা, শুভ্রময় যন্ত্রণা। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঢুকে গেছি রান্নাঘরে। উদ্দেশ্য সবার জন্য খাবার রান্না করা। সারাদিন বসে থাকতে থাকতে টায়ার্ড, একটু কাজ করলে ব্যাপারটা খারাপ হয় না, কিন্তু বিপত্তি ঘটল রান্না শুরুর পর। আমার একমাত্র বিপত্তি ও বিরক্তি হলো শুভ্র ভাই। এত সকালবেলা মুখ উঠিয়ে কোথা থেকে চলে এলেন কে জানে। বাসায় ঢুকেই সোজা কিচেনের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে উঠলেন, কি রে রদু, রান্না ঘরে কি করিস তুই? ব্রাস্ট টাস্ট করার পরিকল্পনা আছে নাকি? রান্নাঘরে সবাই রান্না করতেই ঢুকে শুভ্র ভাই, কখনো কেউ ফুটবল খেলতে ঢুকেছে বলে তো মনে হয় না। অহ, তুই তাহলে রান্না করতে ঢুকেছিস? তাহলে তো হলোই, আমি বরং যাই আর্মির পেদানো খেয়ে হলেও কয়েক পাতা মেট্রো ট্যাবলেট আনি। মেট্রো ট্যাবলেট দিয়ে কি হবে? ব্রু কুচকে, তোর এই থার্ড ক্লাস খাবার খেয়ে পেটের সমস্যা তো অনিবার্য। আমি এত রেসপন্সিবল ছেলে হয়ে তো আর ফুপ্পি ফুপাকে বাথরুমে দৌড়াতে দেখতে পারি না, তাই আগে থেকেই মেডিসিন রেডি, ব্রেকফাস্ট শেষ হতেই টুস করে একটা ট্যাবলেট গিলে ফেলবে, ব্যাস খতম। উনার কথায় রেগে রোগনচণ্ডী রূপ ধারণ করলাম আমি। আমার রান্না থার্ড ক্লাস? এত বড় অপমান! নাক মুখ ফুলিয়ে রাগী চোখে উনার দিকে তাকিয়েই বলে উঠলাম, আমার রান্নার কথা বাদ দেন, আপনি নিজে কি? হ্যাঁ, আপনি তো কোনো ক্লাসেই পড়েন না, এমন ক্লাসহীন মানুষেরই হাই ক্লাস খাবার খেলে মেট্রো ট্যাবলেটের জন্য দৌড়াদৌড়ি করা লাগে। এজ লাইক ইউ। কথাটা বলেই জিহ্বায় কামড় দিলাম আমি। বেশি বলে ফেলেছি মনে হয়। এতটুকু বলা মোটেও উচিত হয়নি আমার, নিশ্চয় এবার ভুবন কাঁপানো থাপ্পড় পড়বে আমার গালে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মুচকি হাসলেন উনি, রান্না ঘরের দরজায় ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়েই বলে উঠলেন, নিজেরটা আমার উপর চালাচ্ছিস রোদু? তোর তো আমার ক্লাস সম্পর্কে ধারণায় নাই, জানিস ভার্সিটিতে মেয়ে। উনার মুখে মেয়ে কথাটা শুনে বেখেয়ালিভাবে উনার দিকে তাকিয়েই পেঁয়াজ ছুঁড়লাম তেলে, সাথে সাথেই তেল ছিটে কি বিশ্রী অবস্থা। উনি তাড়াহুড়ো করে আমাকে সরিয়ে দাঁড় করিয়েই বলে উঠলেন, এখনই তো পুড়ে মরতি রোদু, ওখানেই দাঁড়া, এদিকে আসবি না একদম, কোথাও লাগেনি তো। জ্বলছে কোথাও? তুই বরং এক কাজ কর, কি করতে হবে আমায় বল, আমি করে দিচ্ছি। উনার কথায় অবাক হলাম আমি। ভূতের মুখে রাম নাম। উনি আর রান্না জীবনে রান্নাঘরে ঢুকেছেন কিনা সন্দেহ। চোখে মুখে বিস্ময় নিয়ে বলে উঠলাম, আপনি রান্না করবেন? পাগল নাকি? এসব আপনার দ্বারা হবে না, শুন তো। পরে দেখা যাবে তেল টেল ছিটিয়ে নিজেই পুড়ে যাবেন। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। যেখানে দাঁড়াতে বলছি ওখানেই দাঁড়িয়ে থাক। আমি পুড়লে পুড়লাম, তুই তো পুড়বি না, তাতেই হবে। আজব তো। আপনি পুড়লে সমস্যা নেই তো, আমি পুড়লে কি সমস্যা? আমার শরীর আমি পুড়াবো, তাতে আপনার কি? সরুন তো, আমি রান্না করব মানে করব। হহ বললেই হলো। তোর শরীরের উপর তোর অধিকার খুবই অল্প, বুঝলি? আর তাছাড়া মেয়ে মানুষ তুই, এমনি তো অ্যাটম বোমো মানুষ, তো তোর পাশে ঘেঁষতেই ভয় পায়, পরে দেখা যাবে পুড়ে টুরে কয়লা হয়ে আছিস, ও তখন বিয়ে দেওয়া কত কষ্টের হবে ভাবতে পারছিস? আহারে, আমার তো তোর বাপের কথা ভাবতেই স্যাম্পেথি স্যাম্পেথি ফিলিংস আসছে রে। তাই বলছি চুপচাপ দাঁড়িয়ে থাক, বেশি লাফালাফি করবি তো তুলে নিয়ে ছাদ থেকে ফেলে দিব। শোনো, নড়াচড়া একবার নড়াচড়ার করলে দুটো করে থাপ্পড়। দুই গালে দুটো। একটা দিলে নাকি বিয়ে হয় না। তাই দুটো কুসংস্কার হলেও রিস্ক নেওয়া যাবে না। পরে দেখা যাবে তোর বিয়ে হচ্ছে না বলে আমিও চিরকুমার থেকে গেলাম। নো, নো, এ বিয়ে তো আমায় করতেই হবে, দেশের প্রোডাকশন বাড়ানোর মতো একটা মহান কর্তব্য আমার পালন করতে হবে না? অবশ্যই হবে। আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি, বছরে বছরে একজন করে। উনার কথায় আমার চোখ বেরিয়ে আসার উপক্রম, উনি রান্না থেকে বিয়ে, বিয়ে থেকে বাচ্চা পর্যন্ত চলে গেছেন। কি সাংঘাতিক ব্যাপার! আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, আমার বিয়ের সাথে আপনার বিয়ের কি সম্পর্ক শুভ্র ভাই? আপনি চাইলে এখনই বিয়ে করতে পারেন, চিরকুমার থাকবেন কেন? আরে এখন কেমনে? বউ তো ছোট, অনেক ছোট বউ, বিয়ে করলে তো আরেক প্যারা, এভাবে হাত তাকিয়ে থাকিস না তো।
এসব গম্ভীর বিষয় তুই বুঝবি না, তুই তো থার্ড গ্রেডের বোকা রে রদু। উনি আমার সাথে কথা বলতে বলতেই মাংস বসিয়ে দিলেন চুলোয়। বা এই খাটাস আবার রান্নাও পারে নাকি? আমি বিস্ময় নিয়ে সসপ্যানের দিকে তাকিয়ে আছি, হঠাৎই উনি চোখ কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কি রে, ঘোড়ার মতো সামনে চুল কেটেছিস দেখি। কপালে পিম্পল হয়েছে নাকি? পিম্পল ঢাকার জন্য এই স্টাইল করেছিস? একদম বাচ্চা বাচ্চা লাগছে। এমনি তো বাচ্চা দেখায় তোকে, এখন তো একদমই। একটা দীর্ঘশ্বাস ফেলে একটু বড় হওয়ার ট্রাই করতে পারিস না? দিন দিন যে হারে ছোট হচ্ছিস, ভবিষ্যতে তো তোর বাচ্চারাও কনফিউজড হয়ে যাবে, মা ডাকবে নাকি বাবু। ফর্সাও হয়েছিস দেখছি, তোকে না বলেছি রোদে দাঁড়িয়ে থাকতে? একটা কথাও তো শুনিস না, চূড়ান্ত ফাজিল হয়েছিস তুই। উনার কথায় রাগে শরীর জ্বলে যাচ্ছে আমার। অসীম রাগ নিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই আম্মু বিস্ময় মাখা কণ্ঠে বলে উঠলেন, এই রোদ, তুই না জোর করে রান্না করতে এলি, এত জোরাজুরি করে এসে এখন ছেলেটাকে দিয়ে খাটাচ্ছিস? আমি কিছু বলতে যাব তার আগেই শুভ্র ভাইয়া দুঃখী দুঃখী কণ্ঠে বলে উঠলেন, ফুপ্পি, তোমার ছোট মেয়েটা যে চূড়ান্ত রকম ফাজিল হয়েছে তা কি তুমি জানো? আমি বাসায় ঢুকতেই বলে উঠল শুভ্র ভাই, ফুপির বাড়ি তো মানুষ মাসেও আসে না, আর আপনি তো চট্টগ্রাম থেকে এসেছেন, থেকে সপ্তাহে দুবার করে চলে আসেন বকি। এত ঘন ঘন আসার জন্য আপনাকে পানিশমেন্ট দেওয়া উচিত। আর আপনার পানিশমেন্ট হলো এখানে এসে রান্না করবেন। ফুপ্পি, আমি ওকে বললাম তাহলে আমি চলে যাই আর আসবো না। আমার কথাটা শুনেই নাক মুখ ফুলিয়ে কি বলল জানো? আম্মু তখন রাগের চরম পর্যায়ে। কোনো রকম রাগ ধমন করে বললেন, কি বলল? সাথে সাথেই গভীর উৎসাহ নিয়ে বলে উঠলেন উনি, ও বলল না আসলে না আসবেন, কিন্তু আজকে রান্না না করে যেতে পারবেন না। আগে রান্না করুন তারপর বিদেয় হন। তুমি বুঝতে পারছো ফুপ্পি, কত বড় অপমান? কি এত বড় সাহস ওর? একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। কাদো কাদো গলায়, আমার একমাত্র ভাইয়ের একটা মাত্র ছেলেকে তোরা এভাবে অপমান করিস? আজ তোর বাপের বোনের ছেলে আসলে তো তুলে তুলে খাওয়াতি। আমার ভাইয়ের ছেলে বলেই এত কথা। শুভ্র, তুই প্রতিদিন এই বাড়িতে আসবি দেখি কে কি বলে, ফাজিল মেয়ে কোথাকার। বর ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? রাগে আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম। রাগী চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। উনি মার দিকে তাকিয়েই বলে উঠলেন, দেখো ফুপ্পি কিভাবে তাকাচ্ছে। আমি আর আসবো না তোমাদের বাসায়। তুমি রদুকে আমাদের বাসায় পাঠিয়ে ফুপ্পি। আমরা তো তাড়িয়ে দিবই, না পারলে পার্মানেন্টলি রেখে দিব। এভাবে কাজ করাবো না একদম, বরং আদর যত্ন করে রাখবো। হুহ, যত্নের মধ্যে রান্না করে খাওয়াবো। আর আদর তো আদরই, আদর তো কত ধরনেই হয়। সব আদরই ফ্রিদা খেলিয়ে। মাওনার কথায় কি বুঝলেন আল্লাহ মালুম। কাদো কাদো কণ্ঠে বলে উঠলেন, দেখেছিস কত ভালোবাসে ও তোদের। আর তোরা, ছি ছি, এই দিনটিও দেখতে হলো আমাকে। আম্মু যখন আহাজারি করতে ব্যস্ত, ঠিক তখনই আমার কাঁধে হালকা ধাক্কা দিয়ে ডান চোখটা টিপেই বলে উঠলেন, যাবি নাকি আদর খেতে? আমি কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। এখানে দাঁড়ানো আর সম্ভব নয়, কিছুতেই না। আর একটু দাঁড়ালে এই ব্যক্তিটাকে খুনি করে ফেলবো আমি। উৎফকই বিরক্তিকর। দুপুর 12টা। মার জোরাজুরিতে পা বাড়াতে হলো মামুর বাসার দিকে। বাঙালির হোম কোয়ারেন্টাইনের এক অন্যরকম ধরন। বাবা মা ভাইবোন সবাই একসাথে। রান্নার আমেজটাও অন্যরকম। তাই তো সকাল সকাল কাচ্চি বিরিয়ানি রান্না করে মার। মনে পড়েছে ভাইয়ের কথা। তার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলের কত প্রিয় খাবার এটা। তাকে না দিয়ে খাওয়া যায়? একদম না। তাই বাটি ভর্তি বিরিয়ানি নিয়ে আমাকেই যেতে হলো শুভ্র ভাইয়ের বাসায়। আমাদের বাসা থেকে হেঁটে গেলে 1015 মিনিটের দূরত্ব। খুব বেশি তো নয়। মামুর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল মামানি। আমাকে দেখে সে ভীষণ খুশি। হাত থেকে বাটিটা নিয়ে বাথরুমে ঢুকে গোসল সারতে বলল আমায়। বাইরে থেকে এসেছি, যদি করোনা থাকে তো। এই মা জাতিকে কখনো না শব্দটা বলে আটকানো সম্ভব নয়। তাই আমাকেও গোসল করতে হলো। আর গায়ে জোড়াতে হলো মামানির একটি রমসনা ভাঁজ ভাঙা নতুন শাড়ি। গোসল করে বের হতেই মামানি বলে উঠল, রোদ মা, যা না তোর শুভ্র ভাইকে একটু ডেকে তোলো। 1-2-3-0টার বেশি বাজে। এখনো কেউ ঘুমায় বল? এতক্ষণে ঘুম থেকে উঠলে খাবেটা কখন? বাপ ছেলে একরকম হয়েছে। জ্বালিয়ে খেলো আমায়। যা না মা, একটু ডেকে তোলো।
মামানির কথায় এবারও মানা করতে পারলাম না। একটা দীর্ঘশ্বাস ফেলে শহীদ হওয়ার জন্য বাঘের খাঁচার দিকে রওনা হলাম। শুভ্র ভাইয়ার রুমে ঢুকেই আমি অবাক। ঘরের মধ্যে কেউ নেই, ওয়াশরুমেও নেই। তাহলে গেলটা কই? অদ্ভুত। কপাল কুঁচকে পেছনের দিকে তাকাতেই কারো সাথে ধাক্কা খেলাম। শুভ্র ভাই। আজ বুঝতে পারছি উনি ঠিক কতটা লম্বা। আমার থেকে ডাবল তো হবেনি। কপালে এসে পড়া চুলগুলো কানের কাছে গুজতে গুজতে এদিক ওদিক তাকাচ্ছি। কি অস্বস্তিকর ব্যাপার! কি যে বলবো বুঝতেই পারছি না। উনি আমার সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসতে বসতে বললেন, এমন সংসেজেই রাস্তা দিয়ে আসা হলো নাকি? বাহ! পৃথিবীর অর্ধেক মানুষ তো জেনেই গেছে নিশ্চয় যে তোর লম্বা লম্বা চুল আছে, একটা কালো পেরে শাড়িও আছে, আর পিঠের ঠিক মাঝ বরাবর একটা কালো তিলও আছে, তাই না? উনার কথায় অবাক হলাম আমি। আমার পিঠে যে তিল আছে এটা তো আমারও জানা ছিল না, আর উনি জেনে গেলেন কিভাবে? আচ্ছা, পুরো পৃথিবীর মানুষের কি আর কোনো কাজ নেই যে আমার পিঠের তিল খুঁজতে রাস্তায় চলে আসবে? আজীব! আমি মুখ কাঁচুমাচু করে বলে উঠলাম, পৃথিবীর সব লোক কি রাস্তায় আমার পিঠের তিল খোঁজার জন্য দাঁড়িয়ে ছিল শুভ্র ভাই? তাছাড়া এখন কোয়ারেন্টাইন চলছে, রাস্তায় আর্মিরা ছাড়া আর কেউ নেই বললেই চলে। ওহ, অসাধারণ! তার মানে আর্মিদের জানিয়ে এসেছিস? আশ্চর্য! আমি কেন জানাতে যাব শুনি? এই শাড়িটা মামানির, এখানে এসেই পরেছি। ওহ মাই গড! তুই আমার বাসায় এসেই আম্মুর শাড়ি দখল করে নিলি। এখন নিশ্চয় আমার রুম দখল করতে এসেছিস। কি সাংঘাতিক মেয়ে রে তুই! আমি আপনার রুম দখল করতে যাব কেন? রাগী গলায়, তাহলে কি আব্বু আম্মুর রুম দখল করবি? কি সর্বনাশের কথা! এই শোন, এই বাড়িতে 4টি বেডরুম আছে। একটা আব্বু আম্মুর দখলে, একটা গেস্টদের জন্য ওখানে তোর প্রবেশ নিষেধ, আর একটা দিদার আত্মার জন্য। মাঝরাতে বসে বসে তসবি পড়ে তো। শি নিড প্রাইভেসি। আর অবশেষে এলো আমার রুম। এটাই একমাত্র রুম যেখানে তুই আক্রমণ করতে পারিস। আই ওন্ট মাইন্ড। বুঝলি না? আমি হলাম মহৎপ্রাণ ব্যক্তি, আপনি একটা ছাগলের প্রাণ যত্ত সব আজাইরা। মনে মনে কথাটা বললেও মুখে প্রকাশ করলাম না মোটেও। এই বলদের সাথে কথা বলা মানেই ঝগড়া। কোনো রকম মুখ কাচুমাচু করে বলে উঠলাম, আমি কারো রুম দখল করতে আসিনি শুভ্র ভাই। আপনাকে বিরিয়ানি দিতে এসেছিলাম জাস্ট। আপনি আপনার মহৎপ্রাণ হৃদয় নিয়ে রুমে আরাম করুন। আমি আসছি। কিসের আসছি? দাঁড়া এখানে। তোর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে আমার। কি কথা? এই তুই তো দেখি সাংঘাতিক মেয়ে। আমাকে নিয়ে ফেসবুকে উথাল পাথাল শুরু করে দিয়েছিস। আর আমি কত নিরীহ প্রাণী কিচ্ছুটি জানি না। সেদিন পুষ্পিতা না বললে তো জানতামই না। জান্নাত নামের একটা মেয়েও বলল রোদ আপু তো অসাধারণ লেখে, ভাইয়া ইউ হ্যাভ টু রিড ইট। আমি তো হতবাক, এই তুই আমার নামে কোনো ষড়যন্ত্র করছিস না তো? পাবলিক দিয়ে পিটুনি টাইপ। এভাবে মারতে পারিসনি তাই এখন অন্য পথ ধরেছিস। বুঝি তো, সব বুঝি। সেদিনও আম্মুর হাতে পাত্রীর ছবি ধরিয়ে দিয়েছিলি। মা তো প্রায় বিয়ে করিয়েই ফেলেছিল আমার। আমি যদি হার্ট অ্যাটাক করে মরে যেতাম তখন কি হতো? এই সিম্পল একটা বিষয়ে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, বিয়েই তো করতেন, ফাঁসি তো আর চড়তেন না। আমি তো জাস্ট মামানিকে হেল্প করছিলাম। উনিই তো বলেছিলেন আমায় আমি যেন খুবই মিষ্টি একটা মেয়ে খুঁজে বের করি। মুখ ফুলিয়ে, আহারে আসছে মামানি ভক্ত, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। আমার বিয়ে, আমার মাথা ব্যথা নেই। তুই এত লাফাচ্ছিস কেন শুনি? তুই তো পুষ্পিতাকেও পাত্রী দেখতে বলে দিয়েছিস। বেয়াদব মেয়ে! এই রাত্রি পাত্রী ঠিক কি কি বলেছে আপনাকে? রাগী গলায়, কি আর বলবে, যা সত্য তাই বলেছে। পুষ্পিতা বলল, জামাইবাবু রোদের মাথার তার ছিঁড়ে গেছে, ও আপনার জন্য পাত্রী খুঁজছে। শুনেই আমার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। কি সাংঘাতিক মেয়ে রে তুই! হাত ধুয়ে আমার পিছে পড়ে আছিস, দুনিয়ার সবাইকে আমার কথা বলে বেড়াচ্ছিস। মারাত্মক! আমি শুকনো ঢোক গিলছি আর এদিক ওদিক তাকাচ্ছি। আর এই রাত্রির 14 গোষ্ঠী উদ্ধার করছি। শালি হারামখোর! উনি আবারও বলে উঠলেন, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চাস তুই নির্দোষ? উনার কথায় দাঁত কেলিয়ে জোরপূর্বক হাসি দিলাম। মনে মনে দোয়া দরুদ পড়ছি। ব্যাটা বিয়ে তো একদিন করতেই হবে। তো আজ করলে কি এমন ক্ষতি হবে শুনি? এমন ভাব করছে যেন আমি তার মহাক্ষতি করে দিচ্ছি। আরে পাত্রীই তো খুঁজচ্ছিলাম, তবু পেলামটা কই?
এই হারামি রাত্রিকে বললাম, সে আমায় বাস খাইয়ে দিল। ওই জান্নাতকে বললাম, সে আমায় জোরপূর্বক ভাবি বানিয়ে দিল। কিছু বলতে গেলেই ভাবি ডাকে। কেমনটা লাগে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো নখ খুঁটছি। উনি এবার উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠলেন, আমি খেতে যাচ্ছি। আলমারিতে আমার দুটো শার্ট আর দুটো প্যান্ট আছে। ওগুলো ধুয়ে দিয়ে যাবি। এটাই তোর পানিশমেন্ট। এসে যদি দেখি ধোয়া হয়নি, তাহলে কঠিন মাইর। আমি কাদো কাদো ফেস নিয়ে দাঁড়িয়ে আছি। উনি যেতে নিয়েও আবার ফিরে এসে বলে উঠলেন, আর হ্যাঁ, যাওয়ার সময় চুলটা বেঁধে যাবি। দেখ, এমনি মানুষ করোনায় আতঙ্কিত। তোর এই পেতির মতো চেহারা দেখিয়ে মানুষকে আর আতঙ্কিত করে দিস না। একটু দয়া কর। হাত জোর করে কথাটা বলেই বেরিয়ে গেলেন উনি। ইচ্ছে তো করছে ব্যাটাকে ধরে এই ব্রহ্মপুত্রের পানিতে চুবিয়ে মারি। আমি পেতি, তুই পেতি, তোর বউ পেতি, তোর বউয়ের 14 গোষ্ঠী পেতি। নিজের মাই যদি পর হয়ে যাই, তাহলে ভাগ্যে তো কাপড় ধোয়ায় থাকবে। আমার থেকে আমার মায়ের কাছে তার ভাতিজা প্রিয়। একমাত্র ভাতিজা বলে কথা। শালা বজ্জাত, তোকে আমি খুন করবই করব। দেখে নিস। রাগে গোজগোজ করতে করতে আলমারি খুলতেই অবাক হলাম আমি। উপরের তাকেই একটা কাচের বক্স, আর তাতে একটা হলুদ কাগজ আটকানো। সেখানে লেখা হৃদয়। লেখাটা দেখেই অবাক হলাম আমি। আমার জন্য। ঝটপট বক্সটা খুলে দেখি লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি আর কালো রঙের 12টা করে কাচের চুড়ি। চুড়িগুলো দেখেই খুশিতে নাচতে ইচ্ছে করছে আমার। চুড়িগুলোর পাশেই গুজা একটা সাদা কাগজ। তাতে লেখা, কেউ কিনে দিল না। সেই কথায়, কেউ বলো তাকে কিনে দিতে 5ই জানুয়ারি 2021। এত আহাজারি কেন তোমার? যাও, দিলাম কিনে। লেখাটা পড়ে আমি স্তব্ধ। এটা 5 জানুয়ারিতে করা আমার পোস্ট। এখনো মনে আছে। ঠিক তখনই মামানি ডেকে উঠল আমায়। হঠাৎ ডাকায় চমকে ওঠে, হাত থেকে পড়ে গেল কাচের বাক্সটা। তারপরই তুমুল ঝনঝন শব্দ। সারা ঘরময় ছড়িয়ে গেল কাচ আর চুরির টুকরো। মামানি এসে হতবাক। এসব কি? চুরি কোথা থেকে? আমি থতমত খেয়ে দাঁড়িয়ে আছি। কান্না পেয়ে যাচ্ছে আমার। ঠিক তখনই মামানির পেছনে থেকে শুভ্র ভাইয়া বলে উঠলেন, তোমার পুত্রবধূর জন্য কিনেছিলাম। তোমাদের আদরের দুলালি ভেঙে দিল সব। ইসস, এভাবে বলছিস কেন? ও কি ইচ্ছে করে ভেঙেছে? কবে আসবে বউ, তার জন্য দরদ উতলে পড়ছে। সর এখান থেকে। যাচ্ছি তো। কিন্তু ওর পায়ে কাচের টুকরো বিঁধল কি না দেখো। যেতে যেতে মামুনি আমায় নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিলেন। হাতে পায়ে চেক করে চলেছেন ক্রমাগত। কোথাও লেগেছে কি না। আমি ফ্রিজড হয়ে বসে আছি। আমি কি শুভ্র ভাইয়ের দেওয়া এমন গিফটে শোক, নাকি চুড়িগুলো ভেঙে যাওয়ায় কাতর? রাত 10টা 17। ড্রেসিং টেবিলের টোলটাতে চুপচাপ বসে আছি আমি। আমার ঠিক পেছনে বিছানায় পা গুটিয়ে বসে আছেন বাবা। পাশে তেলের কৌটো, খুব মনোযোগ দিয়ে আমার মাথায় তেল লাগাচ্ছেন তিনি। আমি আয়নায় বাবাকে দেখছি আর মিটিমিটি হাসছি। আমার জীবনে বাবাকে এই কাজটা শুধু আমার সাথেই করতে দেখেছি, হয়তো বা বাড়ির ছোট মেয়ে বলেই এমনটা করেন উনি। আপু পাশে চেয়ার টেনে বসে ফোন চাপছে, ঠিক তখনই ভদ্র ছেলের মতো রুমে ঢুকলেন শুভ্র ভাই। উনাকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল আমার। এত রাতেও ঠিক ঠিক ড্যাং ড্যাং করে আমাদের বাসায় চলে এসেছেন উনি। ফাজিল ছেলেফুপির বাড়ি হলেই কি মাথা কিনে নিতে হবে নাকি? এখন নিশ্চয় ফাউল ফাউল কথা বলে মাথা ধরিয়ে দিবেন আমার। উনি আমার পাশে বেডসাইড টেবিলটাতে বসলেন। বাবার সাথে কুশল বিনিময় করে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, হায়রে দুনিয়া, আর কত কি দেখাবি তুই রদু। বোন কাপড় ঠিক করে দিচ্ছে, ভাই নিজের ফোন দিয়ে দিচ্ছে, বাবা মাথায় তেল দিয়ে বেনুনি গাচ্ছে, মা খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন একামর চূড়ান্ত। তোকে দেখে মনে হয় এই দুনিয়াতে তুই একমাত্র মায়ের পেট থেকে এসেছিস, আর সবাই যেন আকাশ থেকে টুপটাপ করে পড়েছে। উনার কথায় রাগটা চরম আকার ধারণ করলো আমার। আব্বু সামনে থাকায় কিছু বলতেও পারছি না, আবার সহ্যও করতে পারছি না। কি এক ঝামেলা। আয়নায় তাকিয়ে দেখলাম আব্বু মুচকি হাসছেন। আমি মুখ ফুলিয়ে বসে আছি। আমার চুপ থাকাতে শুভ্র ভাই যেন আরো সুযোগ পেলেন, একটু নড়েচড়ে বলে উঠলেন, ফুপা, আপনার এই মেয়েকে নিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হবে আপনাকে। উনার কথায় বাবা ভ্রু কুঁচকালেন, তারপর হাসি মুখে বললেন, কেন বাবা? বাবার হাসিমুখ দেখে যেন ভরসা পেলেন উনি। বাবাকে আমার সব কাজিনরা বেশ ভয় পায়, কদম কাপাকাপি ভয় যাকে বলে।
ভয় না পাওয়ার মাঝে আছি আমি আর শুভ্র ভাই, দুজনেই তোত্তারামর চূড়ান্ত। উনি চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে উঠলেন, না মানে আপনার অতি আদরের গুণবতী কন্যার জন্য পাত্র খুঁজা বেশ ঝামেলার ব্যাপার হবে না। পঞ্চগুণ সম্পন্ন পাত্র লাগবে তার, যে তাকে গুছিয়ে দিবে, তাকে খাইয়ে দিবে, মাথায় তেল দিয়ে দিবে, বেনুনি করে দিবে, ফোন টোন সব দিয়ে দিবে, তার উপর আবার রোজগার করেও খাওয়াবে। এমন ছেলে কি এখন আর পাওয়া যায় বলুন? কত দুষ্কর না। বাবা তখন বেশ মনোযোগ দিয়ে বেনুনি গাচ্ছেন চুলে, সেদিকে চোখ রেখেই কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই আপু দাঁত কেলিয়ে বলে উঠলেন, কাহিনী কি শুভ্র ভাই? রোদকে নিয়ে চিন্তায় তো দেখছি রাতে ঘুম হচ্ছে না আপনার। ওর সিরিয়াল অনেক দেরিতে সামনে দাঁড়ানো বনজাতিদের ছেড়ে পেছনের দিকে এত নজরুহুম রহস্যময় গন্ধ পাচ্ছি। আপুর কথায় বিষম খেলেন উনি। কাস্তে কাস্তে আমার দিকে তাকালেন, আমিও দাঁত বের একটা ক্লোজ আপ হাসি দিলাম। বেশ হয়েছে আপু, একদম উচিত জবাব দিয়েছে। এবার বুঝো ঠেলা। শুভ্র ভাইয়া নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, আরে সন্দেহ কিসের? ফুপা দেখেছেন রুহির কি কথা ফুটেছে, একে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদেয় করুন তো। আমি রোদের জন্য কই চিন্তা করছিলাম? আমি তো চিন্তা করছিলাম ফুপার জন্য। তোদের বিয়ে দিতে কি ফুপার এত বেশি কষ্ট হবে নাকি? শান্তি শিষ্ট মেয়ে, তোরা জামাই আসবে, হুটহাট তুলে নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের রোদ তো তা নয়, সে বরকে বিয়ের দিনও ল্যাং মেরে ফেলে দিতে পারে। তাই বলছিলাম কি ফুপা, রোদেকে আত্মীয় স্বজনের মাঝেই বিয়েটা দিলে ভালো হয় না? যে ওর সম্পর্কে সবকিছু জানবে, নয়তো বর তো প্রথম দিনেই দৌড়ে পালাবে। উনার কথা শেষ হতেই আবারও দাঁত কেলিয়ে বলে উঠল আপু, শুভ্র ভাইয়া কথাটা কিন্তু ঠিকই বলেছে বাবা। এমন একটা ছেলে দেখতে হবে যে কিনা রোদকে চুড়ি কিনে দিবে, পায়ে পাইল পরিয়ে দিবে, হাতে বেলি ফুলের মালা গুজে দিবে, শরীরে তেল ছিটবে বলে রান্না করে দিবে। আর এটুকু বলতেই আবারও কাশতে লাগলেন শুভ্র ভাইয়া। আপুকে ধমক দিয়ে চুপ করিয়ে বাবার দিকে তাকিয়ে বিমল হাসি হাসলেন। আমতা আমতা করে বলে উঠলেন, না মানে ফুপা, রুহি তো খারাপ কিছু বলেনি। এমন বিষয়গুলো ছেলের মাঝে থাকতেই পারে। আশেপাশে আত্মীয় স্বজনের মাঝে কত ছেলে হেদের মাঝে তো দেখুন এসব সুপ্ত প্রতিভা বিদ্যমান আছে কিনা। এবার আমি ভ্রু কুঁচকে তাকালাম। উনি কিসের দিকে ইঙ্গিত দিচ্ছে কে জানে। আর চোখে আয়নায় বাবার মুখের দিকে তাকালাম, বাবা মুচকি হাসছেন, চুলে রাবারটা লাগিয়ে বেনুনিটা আমার সামনে ঝুলিয়ে দিয়ে শুভ্র ভাইয়ার দিকে তাকিয়েই বলে উঠলেন, আত্মীয়দের মধ্যে কাকে ইন্ডিকেট করছো তুমি শুভ্র? যাকেই করো না কেনসে পড়ে দেখা যাবে। মেয়ে তো আমার নিতান্তই বাচ্চা, আগে বড় হোক তারপর না হয় ভাবব। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলেন বাবা। কিছুক্ষণ পর ফোন কানে নিয়ে বাঁকা হেসে মাথা দুলিয়ে দুলিয়ে আপুও বেরিয়ে গেল, হয়তো আরাফ ভাইয়া ফোন দিয়েছে। আহা, কত প্রেম। শুভ্র ভাইয়া এবার বিছানায় গিয়ে বসলেন, পা দিয়ে টোলটা ঘুরিয়ে আমাকে সহ নিজের দিকে ফিরিয়ে নিয়েই বলে উঠলেন, তোর বাপ আর তুই দুটোই হিটলার। এত বড় ধিঙ্গি মেয়ে আবার বাচ্চা হয় কিভাবে? 18টা বছর কি এমনি এমনি চলে গেল? আমার বয়স কত? 24। তোর বাপের হিসেবে আমি নিশ্চয় কচি খোকা। আরে নিজে বিয়ে করেছে 22 বছরে, বাচ্চার বাপ হয়ে গেছে 24 বছরে, তো আমার বেলায় আমরা শিশু। আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে থেকেই চোখ বড় বড় করে বলে উঠলাম, আপনি বিয়ে করতে চান? আপনি বিয়ে করতে চান মানে কি? তুই কি বলতে চাস আমি বিয়ে করব না? আমার বিয়ের বয়স হয়নি। আমি এটা কখন বললাম? অবাক হয়ে আমি বলছিলাম যে আপনি তো মাত্র মাস্টার্স করছেন এখনই। তো আমি মাস্টার্স করছি, তাতে তোর বাপের কি? মাস্টার্স করলে বিয়ে করা যাবে না? তুই আর তোর বাপ এক টাইপ। তোদের দুজনেরই আমার বিয়ে নিয়ে এত মাথা ব্যথা কেন? হুয়াই, তোরা কি চাস? আমি বিয়ে না করে চিরকুমার থাকি? আমরা কখন এ কথা বললাম? আপনার বিয়ে করার ইচ্ছে থাকলে বিয়ে করুন। শুধু একবার কেন? মন চাইলে হাজারটা করুন, আমাদের কি? কথায় কথায় বাবাকে দোষ দেন কেন শুনি? রাগী গলায়, দোষ দিব না তো কি করব? তোর বাপের মতো শ্বশুর পাওয়ায় মসজিদে মসজিদে জিলাপি বিলাবো। ডাফার। আর হাজারটা বিয়ে কেন করব? তোর কি আমাকে ক্যারেক্টারলেস মনে হয়? তোর বাপ আর তুই কি এখন আমাকে ক্যারেক্টারলেস প্রুভ করতে চাস? আশ্চর্য। আমি কখন বললাম আপনি ক্যারেক্টারলেস? আর আমার বাপের মতো শ্বশুর বলতে কি বোঝাতে চাইছেন? আমার বাবাকে নিয়ে ফাজলামো করবেন না বলে দিলাম। হাসছে বাপ দরদি, আর আমি তোর বাপকে নিয়ে ফাজলামো করতে যাব কেন শুনি? আমি তো আমার শ্বশুরমশাইকে নিয়ে ফাজলামো করছি।
কথাটা বলে হালকা হেসে হেঁচকা টানে আমার ডান পাটা কোলের উপর নিয়ে নিলেন উনি। পায়ের মাঝারি আঙ্গুলটাতে একটা সাদামোটা আংটি পরিয়ে দিয়ে আবারও পাটা সযত্নে যথাস্থানে রেখে দিলেন। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে আবারও বলে উঠলেন উনি, ওটা খুলবি তো এক চর? তোর বাপের টাকা দিয়ে কিনি, নিজে খুলে রেখে দিবি। আর হ্যাঁ, তোর বাপকে বলবি আমার জান নিয়ে যেন এমন টানাটানি না করে, নয়তো তাকে সহ তুলে নিয়ে যাব। কথাটা বলেই শীষ দিতে দিতে বেরিয়ে গেলেন উনি। আমি হা করে তাকিয়ে আছি। একবার পায়ের দিকে তাকাচ্ছি তো একবার উনার যাওয়ার দিকে। বাবা, উনার জান ধরে টানাটানি করছে মানে কি? কি বলে গেলেন উনি? সন্ধ্যা 6টা 20। সবাই ইফতার গোছাতে ব্যস্ত। বাসায় একদম উৎসবমুখর পরিবেশ। কোয়ারেন্টাইনের বিষণ্ণতা আমাদের ছুঁতে পারেনি একদম। ফুপ্পি, মামু, মামানি সবাই এসে হাজির। আজ একসাথে ইফতার করবে সবাই। বলতে গেলে ইফতার পার্টি। আপু আর আম্মু রান্নার দায়িত্বে আছে, আমি এটা ওটা করে সাহায্য করছি মাত্র। রোজায় খানিক কাহিল হয়ে গেছি বললেই চলে। আমার থেকেও কাহিল অবস্থা যার, সে হলো জারিফ। বেচারার জীবনের প্রথম রোজা এটি। ফুপ্পি যে কত কিছু বুঝিয়ে এখন পর্যন্ত ওকে সতেজ রেখেছে আল্লাহ মালুম। আদিবা আর জারিফ দুজনেই শুভ্র ভাইয়ের গলায় ঝুলে আছে, আর উনি অদ্ভুত অদ্ভুত সব গল্প শোনাচ্ছেন তাদের। রোজা রাখলে আল্লাহ এত গিফট দিবে, রাজপ্রাসাদ দিবে, এসব বুঝিয়েও আদিবাকে রোজা রাখতে রাজি করতে পারেননি উনি। যে মেয়ে রাজপ্রাসাদের মানেই বুঝে না, তাকে রাজপ্রাসাদের লোভ দেখিয়ে কি লাভ কে জানে। ভাইয়া হাতে কয়েকটা নিমের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। এতগুলো মেসোহাকের মধ্যে কোনটা দিয়ে দাঁত মাজবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। আমি ড্রয়িং রুমে বিশাল এক পার্টি বিছাচ্ছি, সবাই মিলে নিচে বসে খাবে, এটাই বাবা আর মামুর অর্ডার। তাদের মূলতত্ত্ব হলো, আমাদের মূল যেহেতু গ্রামের মাটির সাথে মিশে আছে, সেহেতু আমাদেরও উচিত গ্রামীণত্বের সাথে মিশে থাকা। আর সব ভুলা যাবে কিন্তু ঐতিহ্য ভুলা যাবে না। শুভ্র ভাই একটু দূরে সোফায় বসে ছিলেন, আমাকে উঠে যেতে দেখেই পেছনে থেকে ডেকে উঠলেন। আমি অনিচ্ছা সত্ত্বেও উনার সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রু কুঁচকে বলে উঠলেন, তোর সমস্যা কি বলতো? আমার আবার কি সমস্যা? অবাক হয়। কোনো সমস্যা না থাকলে আমার সামনে এভাবে ঘুরঘুর করছিস কেন? কাহিনী কি বলতো? আমার রোজা নষ্ট করার প্ল্যান নাকি তোর? তুই তো দেখি আমার জীবনে হিটলারনির রোল প্লে করছিস। উনার কথায় রাগে মেজাজ চটে গেল আমার। এমনি ক্ষুধার জ্বালায় বাঁচি না, আরেকজন আসছে বেহুদা আলাপ ছাড়তে। আমি হালকা বিরক্তি নিয়ে বলে উঠলাম, শুভ্র ভাই, আপনি নিজেকে এত ইম্পর্টেন্ট কেন ভাবছেন? আমার কি দুনিয়াতে আর কোনো কাজ নেই যে আপনার সামনে ঘুরঘুর করব? দেখছেন না আমি পার্টি বিছাচ্ছিলাম। আর আমার সামনে আসা যাওয়াতে আপনার রোজা নষ্ট হতে যাবে কেন শুনি? অবশ্যই নষ্ট হবে। মেয়ে মানেই নষ্টের কারবার, এদের জন্য জীবন নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট, রোজা নষ্ট, সব নষ্ট। দেখ, আর মাত্র 11 মিনিট বাকি ইফতারের, এই 11 মিনিটের মধ্যে আমার সামনে তুই আসবি না। আর এই নুপুরের বিরক্তকর শব্দ তো একদমই তৈরি করবি না। বুঝলি? রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। মেয়ে মানেই নষ্টের কারবার। এত বড় অপমান! রাগে ফুঁসতে ফুঁসতে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই উনি আমাকে শুনিয়ে জারিফকে উদ্দেশ্য করে বলে উঠলেন, জারিফ শোন, অলওয়েজ মেয়েদের থেকে 10 হাত দূরে থাকবি। মেয়ে মানেই ঝামেলা, বুঝলি? এই ধর তোর সামনে দিয়ে যাবে, তাতে কিন্তু তাদের যথেষ্ট মোটিভ থাকে, শুধু শুধু কোনো কাজ করে না এরা। মোটিভ মানে কি দাদা ভাই? মোটিভ মানে হলো উদ্দেশ্য। তারপর শুন। উনাকে মাঝপথে থামিয়ে দিয়ে আদিবা ভ্রু কুঁচকে বলে উঠল, দাদা ভাই, উদ্দেশ্য অর্থ কি? এবার আমি হেসে উঠলাম। উনি বিরক্তি নিয়ে বলে উঠলেন, তোদের দুই ভাইবোনকে কিছু বলতে গেলে আমাকে ডিকশনারি নিয়ে বসতে হবে, বুঝলি? আদিবা আবারও উৎসাহ নিয়ে বলে উঠল, দাদা ভাই, ডিকশনারি মানে কি? ডিকশনারি মানে হলো একটা বই। আর একটা প্রশ্ন করবি তো তোর ভাগের চকলেট কাট সব জারিফকে দিয়ে দিব। আর জারিফ, তুই এত প্রশ্ন করে মেয়েদের সামনে মান ইজ্জত খোয়াচ্ছিস কেন? চুপচাপ সব প্রশ্ন মুখস্থ করে রাখিস, তার শেষে চুপি চুপি উত্তর দিব ওকে। আচ্ছা দাদা ভাই। মুখ কালো করে। ততক্ষণে পাটির উপর সব খাবার সাজানো শেষ, প্রায় পায়ের পায়েরটা অনেকটা খুলে যাওয়ায় ওটা লাগাতেই টিটেবিলের উপর পাটা রাখলাম। সেদিকে নজর যেতেই কৌতূহলী হয়ে পায়ের আঙ্গটের দিকে ইশারা করে বলে উঠল আদিবা, ওটা কি দাদা ভাই? শুভ্র ভাই ভ্রু কুঁচকে আমার পায়ের দিকে তাকালেন। তারপর ঠান্ডা গলায় বলে উঠলেন, কি জানি, চিনি না। আমি ওটা নিব। মুখ ফুলিয়ে। নিবি তো নিবি না?
দুনিয়ার সব জিনিস হাতে ধরিয়ে দিলেও তোর নজর শুধু ওইদিকে। তোরা সব কটা বোন তো একটাই প্রত্যারামর চূড়ান্ত। খুঁজে খুঁজে পায়ের আংটিও বের করে ফেলেছি, সকি বুদ্ধি তোদের। কথাটা বলে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এই তুই যাবি এখান থেকে, নাকি কানের নিচে মারব? আমি মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে আসতেই পেছনে থেকে উনার গলা ভেসে এলো। উনি আদিবাকে আঙ্গটের অপকারিতা বুঝাচ্ছেনটা নিলে যে তার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই উনার আলোচনার প্রধান বস্তু। কিন্তু ছোট্ট আদিবা এত যুক্তি বুঝলে তো? তারও প্রশ্নের শেষ নেই। শুভ্র ভাইয়ের মুখের অবস্থা এখন ছেড়ে দে মাকে দে বাঁচি টাইপ। অবশেষে ইফতারের টাইম হলো, হই হল্লোড় করে ইফতার শেষে হাত ধুতে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে বলে উঠলেন উনি, তোরা সবগুলো বনিয়ে এত ডেঞ্জারাস কেন? এর শোধ কিন্তু আমি নিব বুঝলি। আমার বাচ্চাকে এর থেকেও ডেঞ্জারাস বানাবো, তারপর হাতে প্রশ্নের লিস্ট ধরিয়ে দিয়ে বসিয়ে দিব আদিবা আর জারিফের বাসরে। সারারাত বসে বসে প্রশ্ন করবে, বেশ হবে না? উনার এমন বাচ্চামো কথায় খিলখিল করে হেসে উঠলাম আমি। উনি কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকেই বলে উঠলেন, তোকে না এমন দাঁত বের করে হাসতে বারণ করেছি? হাসবি না একদমও, মুখ বন্ধ। আমি মাথা নেড়ে মুখ চেপে হাসতেই আবারও বলে উঠলেন উনি, আমার প্রিন্সেসকে তোর সব খারাপ গুণগুলো শিখাবি রোদ। এই দায়িত্ব তোরে কদম, তোর কার্বন কপি হওয়া চাই। চাই চাই। কথাটা বলে আমার ওড়না টেনে হাত মুছেই নামাজের জন্য চলে গেলেন উনি। আমি পেছনে থেকে উনার যাওয়ার দিকে তাকিয়ে আছি চুপচাপ। এই নিঃশব্দ চাহনিতে আজও কত প্রশ্নের ছড়াছড়ি, কত উত্তরের অপেক্ষা। রাত 8টা কি 9টা বাজে, ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। আমার পাশে রাফিয়া। রাফিয়া হলো আমার চাচাতো বোন। যেমন সুন্দরী তেমন ঢঙ্গি একটা মেয়ে। তবে আমার সাথে তেমন ঢং দেখায় না বলে তাকে নিয়ে আমার তেমন কোনো আপত্তি নেই। ছাদের লাইট অন, রাফিয়া অন্ধকারে ভয় পায় তাই এমন ব্যবস্থা। নয়তো আমি কখনো লাইট অন করে ছাদে দাঁড়াই না। দুজনের গল্পের টপিকস হলো কলেজের ইংরেজি স্যার। ব্যাটাকে দেখে সব মেয়েই ক্রাশ। আমার ধারণা দেশের সব কলেজেই একজন করে ক্রাশ টিচার থাকেন যার দিকে মেয়েরা হা করে তাকিয়ে থাকে আর হাহুতাশ করে। আমাদের আড্ডা যখন জমে এসেছে ঠিক তখনই ছাদে এলেন শুভ্র ভাই। গায়ে কচুপাতা রঙের পাঞ্জাবি, হাতা দুটো গুটিয়ে কনুই পর্যন্ত উঠিয়ে রেখেছেন। এক হাতে একটা বই আর কিছু গোলাপ, হাসনাহেনা আর কি কি জানি ফুল, আর অন্য হাতে মাথার টুপিটা বাজ করে ধরে রেখেছেন। আমার সামনে এসে দাঁড়িয়েই ঝটপট বলে উঠলেন, ওই রোদু, মা একটা বই চেয়েছে, কি জানি নাম। কপাল কুঁচকে ওহো হ্যাঁ, পার চাঁদের ফজিলত অর সামথিং। যা দৌড়ে গিয়ে বইটা নিয়ে আয় ফাস্ট। আম্মুকে বলেন। আমাকে বলছেন কেন? আমি হাদিসের বই পড়ি নাকি? তুই না পড়লেই এনে দেওয়া যাবে না। আমিও তো পড়ি না, তবু তো নিয়ে যাচ্ছি নাকি? ফুপি নামাজ পড়ছে, তুই আয়। আমি এখন পারবো না। রাফিয়ার সাথে গল্প করছি, আপনি দেখে নিয়ে যান। শুভ্র ভাই এবার রাফিয়ার দিকে তাকালেন। মুচকি হেসে বললেন, আরে রাফিয়া নাকি? কেমন আছো? খেয়ালই করিনি। শুভ্র ভাইয়ের কথায় রাফিয়া যেন আকাশের চাঁদ পেয়ে গেল। খুশিতে গদগদ হয়ে বলে উঠল, জি ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আর থাকি কি করে? যে পৃথিবীতে তোমার বোনের মতো কেউ আমাকে ইশারা করে আছে সে পৃথিবীতে ভালো থাকার কোনো উপায় নেই। একদম ফাজিল মহিলা। রাফিয়ার গদগদ ভাব দেখেই রাগ উঠে গিয়েছিল আমার। এবার উনার কথায় যেন রাগের উপর এক বালতি ঘি এসে পড়ল। ইচ্ছে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলি উনাকে। উনার কথা শুনে রাফিয়া খুশি খুশি মুখ নিয়ে বলে উঠল, ও একটু ওরকমই ভাইয়া। সবাই তো আর একরকম হয় না। ওর কথা ছাড়ুন তো। আপনি কিন্তু আগের থেকে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন ভাইয়া। মুচকি হেসে রাফিয়ার কথায় রাগে মাথা ভনভন করতে লাগলো আমার। শুভ্র ভাই কথাটা শুনে একবার আর চোখে আমার দিকে তাকিয়েই কেসে উঠলেন। কোনোমতে নিজেকে ঠিক করে জোরপূর্বক হাসি দিয়ে বললেন, তুমি তো দেখি অনেক বড় হয়ে গেছো বোন। লাস্টবার যখন দেখেছিলাম তখন অনেক ছোট ছিলে। হয়তো 7-8-এ পড়তে। হ্যাঁ ভাইয়া। লাজুক হেসেস ভাই একই কথা বলে। আমি নাকি আগের থেকে সুন্দর হয়ে গেছি? শুভ্র ভাইয়া হাসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, এই রোদু চল না প্লিজ। দেরি হয়ে যাচ্ছে তো। আমি কোনো উত্তর না দিয়ে হাত ভাঁজ করে রেলিংয়ে ঠেস দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। ভ্রু হালকা কুঁচকে আছে আমার। কেন জানে প্রচণ্ড রাগ লাগছে আমার। উত্তরের অপেক্ষা না করেই পাশ থেকে রাফিয়া প্রশ্ন করে বসল, ভাইয়া, আপনার হাতে এত ফুল কেন?
ও এগুলো তিথি আপু দিয়েছেন। তীর্থর কাছে আমার একটা বই ছিল, ওটা আনতে গিয়েই তিথি আপুর সাথে দেখা। ছাদে নাকি ফুলের বাগান করেছেন, ওখান থেকেই জোর করে ফুল দিয়ে দিল। ও ফুলগুলো অনেক সুন্দর তো। গোলাপের রংগুলো কিন্তু বেশ হয়েছে, আমি নিই। নিবা? ওকে নাও। কথাটা বলে দুটো ফুল ওর হাতে দিলেন শুভ্র ভাই। হাসি মুখে আমার দিকে তাকিয়েই হুট করে রাফিয়ার হাত থেকে ফুলগুলো কেড়ে নিলেন উনি। রাফিয়া অবাক হয়ে বলে উঠল, কি হলো? না মানে, ফুলগুলো বাইরে থেকে আনলাম তো, করোনা ভাইরাস থাকতে পারে। এগুলো নেওয়ার দরকার নেই তোমার। ভাই হয়ে তো বোনের এত বড় সর্বনাশ করতে পারি না, তাই না? এগুলো আমার কাছেই থাকুক। জোরপূর্বক হাসি দিয়ে আমি একটা রাগী লুক নিয়ে উনার দিকে তাকিয়েই হাঁটা দিলাম। উদ্দেশ্য নিচে যাব। দুপা এগিয়েই বুঝতে পারলাম পা থেকে পাইলটা খুলে পড়েছে, তবু দাঁড়ালাম না। আমি যার পাইল সেই নিয়ে যাক, চাই না আমার। পেছনে থেকে রাফিয়া ডেকে বলে উঠল, এই রোদু, তোর খুলে পড়ল তো। আমি কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে এলাম। রুমে উকি দিয়ে দেখলাম আম্মু এখনো নামাজ পড়ছে, আপু বিছানায় উপুর হয়ে শুয়ে ফোন ঘাঁটছে, ভাইয়া আর আব্বুও নিশ্চয় যার যার রুমে। কেন জানি রুমে যেতে ইচ্ছে করছে না, আমার রুমের বাতাসটা বিষাক্ত লাগছে খুব। গুটি গুটি পাশে গেস্টরুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে আকাশটা বেশ পরিষ্কার দেখায়। হঠাৎ করেই পেছনে থেকে কেউ একজন হাত টেনে ধরল। আমি আঁতকে উঠে পেছনে তাকাতেই দেখি শুভ্র ভাই। আমাকে সোজা করে দাঁড় করিয়ে নিচে হাঁটু ভেঙে বসলেন উনি। বাম পায়ে হাত দিতেই ছিটকে সরে গেলাম আমি। উনি রাগী চোখে একবার তাকিয়েই শক্ত করে পাটা ধরে নিজের হাঁটুর উপর রেখে খুব যত্নে পাইলটা পরিয়ে দিলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কোনো কথা নেই মুখে। উনি উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলে উঠলেন, এত রাগ কেন তোর? কথায় কথায় রেগে যাস? আমি উনার কথার জবাব না দিয়ে উনাকে পাশ কাটিয়ে যেতে নিতেই আমার হাত ধরে আবারও রেলিংয়ের গা ঘেঁষে দাঁড় করিয়ে দিলেন। রেলিংয়ের উপর দুই হাত রেখে খানিকটা ঝুঁকে বলে উঠলেন, যেতে বলেছি আমি। চুপচাপ দাঁড়িয়ে থাক। দুটো ফুলের জন্য এত জেলাস হওয়ার কি আছে? জেলাসি ভাবটা একটু কমা বুঝলি, নয়তো জলে পুড়েই মরে যাবি। কথাটা বলে একটা ফুল আমার কানে গুজে দিয়ে বাকিগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নে, সব তোর। আমি কোনো কথা না বলে ফুলগুলো নিচে ফেলে দিলাম। উনি এবার শীতল দৃষ্টিতে আমার দিকে তাকালেন। একটা দীর্ঘশ্বাস ফেলে ডান হাতটা শক্ত করে চেপে ধরলেন। মনে হচ্ছিল এই বুঝি মোট শব্দ করে ভেঙে যাবে হাত। ব্যথায় আত্মা ক্যাপে উঠছে বারবার। তবু আমি চুপ। একটা টু শব্দও বের হলো না মুখ থেকে। কেন কে জানে। উনি এবার এক হাতে গাল দুটো চেপে ধরে বললেন, কথা বল। কথা বলিস না কেন? এখানে কি বোবার মতো দাঁড়িয়ে থাকার জন্য দাঁড় করিয়ে রেখেছি তোকে? এত তেজ ভালো লাগে না রোদু। আমার রাগ উঠাবি না বলে দিলাম। আমি এবারও চুপ করে দাঁড়িয়ে রইলাম, গালের চোয়াল যেন ভেঙে চুরমার হয়ে খুলে পড়ে যাবে এখনই। উনি আবারও কিছু বলতে যাবেন, তখনই ডাইনিং থেকে আম্মুর কণ্ঠ কানে এলো। আমি উনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ডাইনিং এর দিকে হাঁটা দিলাম। পেছনে থেকে উনার কণ্ঠ ভেসে আসছে কানে, রোদু। এই রোদু। আরে বাবা শোন না। আমি কি করেছি? এমন করছিস কেন? রোদু। ডাইনিং এ বসে আছি। টেবিলের এক কোণায় আমি, আমার ঠিক সামনে রুহি আপু। টেবিলের আরেক কোণায় শুভ্র ভাই। শুভ্র ভাইয়ার সামনের চেয়ারে ভাইয়া। রাফিয়া হেলে দুলে হেঁটে শুভ্র ভাইয়ের পাশের চেয়ারটাতে বসে পড়ল। গা জ্বলানো হাসি দিয়ে শুভ্র ভাইয়ার সাথে গল্প জমাতে লেগে গেল। শুভ্র ভাই হঠাৎ করেই উঠে দাঁড়ালো। আম্মু অবাক হয়ে বললেন, কি রে? কি হলো? উঠলি কেন? খাবারই তো দিলাম না এখনো। উনি মুচকি হেসে বললেন, একটা কল আসছে ফুপ্পি, কথা বলে আসছি। প্রায় 5 মিনিট পর ফিরে এসে আমার আর ভাইয়ার মাঝে যে চেয়ারটা ফাঁকা ছিল তাতে বসে পড়লেন শুভ্র ভাই। রাফিয়া ব্যস্ত হয়ে বলল, আরে ভাইয়া, আপনি তো এখানে বসেছিলেন। শুভ্র ভাই মুচকি হেসে বললেন, ওহ তাই নাকি? ভুলে গিয়েছিলাম বোন। ব্যাপার না, এক জায়গায় বসলেই হলো, খাওয়াটা ইম্পর্টেন্ট, অবসাটা নয়। তুমি খাওয়াতে কনসেন্ট্রেট করো বনু। কথাটা বলে খেতে শুরু করতেই রুহি আপু হেসে বলে উঠল, আহা, রাফিয়া, তুই খেয়াল করেছিস? শুভ্র ভাই তোকে কত আদর করে, এক সেন্টেন্সে দুবার করে বোন ডাকছেন। কি ভাগ্য তোর। এদিকে আমাদের রোদুকে দেখ, বেচারিকে কিন্তু বছরেও বোন ডাকেন না উনি, ভুলেও না। আহারে শুভ্র ভাইয়ের আদরটা তুই পেলি না রোদু, কষ। শুভ্র ভাই আবারও বিষম খেলেন। রাগী চোখে আপুর দিকে তাকিয়ে বললেন, রুহি রে বোন আমার, চুপ হয়ে যা। এমনি তো কথা বলিস না, যখন বলিস তখন একদম ছুরি ঢুকিয়ে দিস।
একটু চুপ যা, নয়তো ওই ফার্মের মুরগির সাথে বিয়েতে আমি ভাঞ্জি দিব কনফার্ম। আপু দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে বলে উঠল, আমি ছুরি ঢুকাতে যাব কেন? আমি তো জাস্ট বলছিলাম রদুর কপাল খারাপ, একমাত্র মামাতো ভাইয়ের আদর পেল না। আমাদের কত আদর করেন অথচ ওকে। আহারে কষ্ট। এবার যদি চুপ না করিস তো গ্লাস ছুঁড়ে মারবো বলে দিলাম। সবার আদর একরকম হয় না, আদরের ক্লাসিফিকেশন আছে বুঝলি। ও তো রোদ কোন ক্যাটাগরিতে পড়ল? দাঁত কেলিয়ে আমি চুপচাপ খাচ্ছিলাম। আপুর এসব কথায় প্লেটটা নিয়ে চুপচাপ উঠে চলে এলাম। পেছনে থেকে শুভ্র ভাইয়ার কণ্ঠ ভেসে উঠল। ভাইয়াকে উদ্দেশ্য করে বলছেন উনি, ভাই, এই জঞ্জাটটাকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি বিদেয় করো তো। হারামিটা অলওয়েজ বেশি কথা বলে, ওর বিয়ে হলে সব ঝামেলা শেষ, রাস্তা একদম পরিষ্কার। আমি সোফায় পা গুটিয়ে বসে বসে খাচ্ছি আর ভাবছি, কি বললেন উনি? আদরের ক্লাসিফিকেশন, আদরের ক্যাটাগরি থাকে নাকি? অদ্ভুত। রাত 10টা। সব কাজিনরা মিলে বসেছি ছাদে। উদ্দেশ্য আজকের রাতটা গল্পের আড্ডায় কাটিয়ে দিব। সেহেরি খেয়ে তারপর ঘুমাতে যাব সবাই, এর আগে নয়, কিছুতেই নয়। আমাদের সাথে পুচকো দুটোও বসেছে আড্ডার আসরে। গল্পের টপিক হলো বিয়ে। গল্প করতে করতে গল্পের মোড়টা এলো আমার বাবা মায়ের বিয়ের দিকে। সবচেয়ে রোমান্টিক এন্ড কিউট প্রেমের কাহিনী ছিল আমার বাবা মার। মামাতো ভাইয়ের সাথে বেশ ভালোই প্রেমে মেতেছিল মা। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে বিয়ের কাজটা শেষ হয় তাদের। আমার এক বড় ভাইয়া এই গল্পটুকু বলা শেষ করতেই সবাই ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি অস্বস্তি নিয়ে বলে উঠলাম, কি হলো? আমার দিকে তাকাচ্ছ কেন? আলিফ ভাইয়া সরু চোখে তাকিয়ে বলে উঠলেন, তোকে বেশ সন্দেহ সন্দেহ লাগছে রে রদু। রুহির তো বয়ফ্রেন্ড আছে। ও বিয়ে ওই ব্রয়লার মুরগিকেই করবে। কিন্তু তুই? কাকিমনিও কিন্তু বাড়ির ছোট মেয়েই ছিল। উনার কথায় সবার সন্দেহ যেন প্রখর থেকে প্রখরতর হলো। আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি কোনো ভিনগ্রহী প্রাণী। আমি মুখ কাচুমাচু করে বলে উঠলাম, আলিফ ভাইয়া, তুমি কিন্তু বেশি বলছো। ঘটনার পুনরাবৃত্তি বারবার হয় না। চুপ থাকো। আজগুবি প্যাচাল পারবা না। আমার কথা শেষ হতেই পাশ থেকে চেঁচিয়ে উঠল রাফিয়া। আমরা সবাই চমকে ওর দিকে তাকাতেই বলে উঠল সে, রদু রে, বিশ্বাস কর, এখন আমারও কেমন সন্দেহ সন্দেহ হচ্ছে। নয়তো তোর মতো মাইয়ার এখনো বিয়ের নাই কেন? আমি কিছু বলতে যাব তার আগেই কাদো কাদো গলায় বলে উঠল সে, তার মানে শুভ্র ভাই? শুভ্র ভাই ছাড়া তো তোর আর কোনো মামাতো ভাই নাই? হে মাবুদ! শেষমেশ শুভ্র ভাই আমার দুলা ভাই। রাফিয়ার কথায় চারপাশে যেন বজ্রপাত হলো। চারপাশে পিনপতন নীরবতা। রাফিয়া অলওয়েজ রং জায়গায় রং কথা বলে, এটা তার অভ্যাস। এতক্ষণ সবাই মজা করলেও ওভাবে নেয়নি ব্যাপারটা, কিন্তু রাফিয়া যেন ঢোল ফাটালো। সবাই একবার আমার দিকে তো একবার শুভ্র ভাইয়ার দিকে তাকাচ্ছে। লজ্জায় আর রাগে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। শুভ্র ভাই এতক্ষণ রেলিং এ ঠেস দিয়ে খুব মনোযোগ দিয়ে গেম খেলছিলেন। কিছুক্ষণ পর চুইংগাম চিবুতে চিবুতে বলে উঠলেন উনি, এই, তোরা কি আমার দিকে তাকিয়ে আছিস? আদিবা ফতাফত জবাব দিয়ে দিলে, হু দাদা ভাই। সবাই 1 2 3 4 15 জন। জারিফ সাথে সাথেই আদিবার মাথায় চাটি মেরে বলে উঠল, চুপ গাধি। এখানে 15 জন নয় 10 জন। শুভ্র ভাইয়া ঠোঁট কামড়ে ভ্রু দুটো কুঁচকে গেইমে আরেকটু মনোযোগী হয়ে উঠলেন। কয়েক সেকেন্ড পরে হঠাৎই বলে উঠলেন, শিট। ড্যাম ম্যান। তারপর ফোনটা পাশে রেখে সিল্কি চুলগুলো কপাল থেকে সরিয়ে পেছনে ধাক্কা দিয়ে শার্টের ওপরের দুটো বোতাম খুলে কলার ঝাঁকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, প্রচুর গরম পড়েছে আজ। হয়তো বৃষ্টি হবে। আমাদের দিকে তাকিয়ে কি রে? তোরা এখনো এভাবে তাকিয়ে আছিস কেন? অদ্ভুত। তোদের চোখমুখ দেখে মনে হচ্ছে তোদের সবার বউ ভাগিয়ে নিয়ে চলে গেছি আমি, আর তোদের জামাইদের হাটে বেঁচে এসেছি। এভাবে তাকাবি না, অন্যদিকে তাকা। বিয়ে করব বলে যাকে সন্দেহ করছিস তাকালে সে তাকাবে, তোরা তাকাস কেন? অন্যের জামাইয়ের দিকে এমন আবুলের মতো তাকিয়ে থাকিস, লজ্জা করে না? উনার কথায় ফিক করে হেসে উঠল সবাই। আমি চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছি। এতক্ষণে হালকা মৃদু বাতাস বইছে চারপাশে। হঠাৎ করেই তনিমা আপু বলে উঠলেন, দাদা ভাই, সত্যি রদকে বিয়ে করবা তুমি? তনিমা আপুর কথায় বিষম খেলাম আমি। উফ, বারবার আমার টপিকই কেন টানছে ওরা? এই মাটিটা ফাঁক হচ্ছে না কেন? তাহলেই তো তার মাঝে ঢুকে গিয়ে কিছুটা নিস্তার মিলতো আমার।
শুভ্র ভাইয়া উদাসী গলায় বলে উঠলেন, তোর ননদিনীকে বিয়ে করব তনিমা। সাথে সাথেই পাশ থেকে অদূত ভাই বলে উঠলেন, আমার তো কোনো বোন নাই শুভ্র, কারে বিয়া করবি তুই? অদূত ভাই আমার জেঠাতো ভাই। তনিমা আপুর সাথে তার প্রেম প্রায় 2 বছরের। শুভ্র ভাই এবার ভ্রু কুঁচকে বলে উঠলেন, নাই নাকি? খুঁজে দেখাছে নিশ্চয়। বিয়ে তো আমি তোর বোনকেই করব, তা যেভাবেই হোক। অদূত ভাইও ভ্রু কুঁচকালো। তারপর কি ভেবে হেসে উঠলেন। তনিমা আপু, রাফিয়া সহ আরো কয়েকজন গেল আম ভর্তা করতে। আলিফ ভাই আর ভাইয়া গেল বাগানের গাছ থেকে আম পাড়তে, আর অদূত ভাই আর তুষার ভাইয়া গেল সিগারেট টানতে। বলতে গেলে একে একে সবাই 5-10 মিনিটের ব্রেকে চলে গেল। জারিফ আদিবা উঠে দৌড় দিতেই আমিও উঠতে গেলাম। তার আগেই হাত টেনে বসিয়ে দেওয়া হলো আমায়। কাজটা শুভ্র ভাই ছাড়া কেউ করেনি বুঝতে পেরেই রাগী চোখে তাকালাম। উনি কিছুই হয়নি এমন ভাব নিয়ে বলে উঠল, কই যাস? নিচে যাব, হাত ছাড়ুন। হাত ধরেছি নাকি? ওহ শিট, শরীরে। তবে ধরেই যখন ফেলেছি তখন আর ছাড়তে ইচ্ছে করছে না। এখন মুড নেই বুঝলি। কিছুক্ষণ পর মনে করিয়ে দিস। মুড থাকলে ছেড়ে দিব। আমি রাগ নিয়ে হাত ছাড়াতে গেলেই আরো শক্ত করে চেপে ধরলেন উনি। চুইংগাম চিবুতে চিবুতে বলে উঠলেন, একটু বেশি বেশি করে হরলিক্স খা বুঝলি। তোর হাইট তো মাত্র 5। আর আমি 6 ফুট 2। তোর থেকে পুরো 1 ফিট 2 ইঞ্চি লম্বা। আমার গলা পর্যন্ত পৌঁছাতেই তো তোর 3 দিন লাগবে রে। উনার কথায় রাগটা চরম আকার ধারণ করলো আমার। একটু লম্বা বলে এত বড়াই? আমি দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, আপনার গলা পর্যন্ত পৌঁছানোর কোন ইচ্ছে আমার নেই। হাত ছাড়ুন বলছি, নয়তো কামড়ে দিব। ওহ মাই গড, তুই তো ওদের বিয়ের ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। এখনই কামড়াকামড়ি। আমি রাগে লাল হয়ে বসে আছি, উনি যে ইচ্ছে করেই ফাঁদে ফেলছেন আমায় তা বেশ বুঝতে পারছি। তাই এই নীরবতা কোনোভাবেই উনার ফাঁদে পা দেওয়া চলবে না। কিছুতেই না। আমাকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে মুচকি হেসে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে বললেন, পাগলি। তারপর শার্টের পকেট থেকে বের করলেন হিজল ফুল। হাত ভর্তি লাল টকটকে হিজল ফুল এগিয়ে দিলেন আমার দিকে। আমার ধরে রাখা হাতটি টেনে কোলে নিয়ে হিজল ফুলের মালা জোড়াতে লাগলেন হাতে, তার সাথে সাথে গলা কাঁপিয়ে আবৃত্তি করে উঠলেন, হৃদয়, তোমায় দিলাম অযুত জারুল ফুল, তোমায় দিলাম হিজল ফুলের বন। রোজ নিশীথে একলা থাকার কালে আমায় দিও খানিক তোমার মন। আমায় দিও একটুখানি ছায়া, একটু দিও শান্ত শীতল জল। তোমার জন্যে বুকের ভেতর তবু 7 সাগরের অশ্রু টলমল। আমার ভোরের আলোক জুড়ে দ্বিধা, আমার সকাল বিষণ্ণতায় ঠাসা। এক জন্মের রাত্রি দিবস জুড়ে তোমার নামেই নিত্য যাওয়া আসা। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন। এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি মানেই আমার সমর্পণ। সাদাত হোসাইন হৃদয়। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনার কণ্ঠটা এমনিতেই সুন্দর, তার মাঝে এই কবিতা। কবিতার প্রতিটি লাইনে যেন নিজের সবটা আবেগই ঢেলে দিয়েছেন উনি। আমাকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে বলে উঠলেন উনি, বাসার পাশে যে হিজল গাছটা আছে আজ প্রথম ফুল ফুটেছে তাতে। জানিস কত কষ্ট হয়েছে মালা গাঁথতে। ঈষৎ আঙ্গুলগুলো সূচের গুতোই কাহিল। এই এভাবে তাকিয়ে আছিস কেন? প্রেমে পড়ে যাবি তো পরে বিয়ে করতে মন চাইবে, আমি আবার খুব আবেগী মানুষ বুঝলি, রাজি হয়েও যেতে পারি। তখন আমাকে সারা জীবন তোর মতো পুতুল টাইপ মেয়ের জামাই হয়ে থাকতে হবে। তাই বলছি, প্রেমে পড়ে আমার এত বড় সর্বনাশ করিস না। আমি হাতটা টেনে নিয়ে বলে উঠলাম, প্রেম আর আপনার কোনো কালেই না। আমি বরং এক কাজ করি, রাফিয়াকে কনগ্রাচুলেশনটা জানিয়েই দিয়েছে তো আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, বিয়ের শখটাও জেগে গেছে নিশ্চয়, আর আপনি তো খুব আবেগী মানুষ, নিশ্চয় রাজি হয়ে যাবেন। রাফিয়া একদমই পুতুল টাইপ, নাক পাল্টা এবার খুলে গেল আপনার। আমার কথায় মুচকি হাসলেন উনি। চুলগুলো ঝাঁকিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠলেন, আহারে রাজি হতে পারলে বেশ হতো বুঝলি। বাট জ্বলন্তি কন্যা, রাজি হওয়ার সিস্টেমটা খারাপ হয়ে গেছে বুঝলি। ইচ্ছে থাকলেও উপায় নাই। মন, মেজাজ, শরীর সবকিছুই অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। তাছাড়া আমার মা জননীর আবার পুতুল টাইপ বৌমা চায়, যেন তার নাতিপুতি সব পুতুলের মতো গুলুমুলু হয় ইউজাল, মায়ের হুকুম শিরোধার্য টাইপ ছেলে আমি। তো পুতুল টাইপ ছাড়া বিয়ে করি কেমনে বল? চোখ টিপে আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলাম। নিচ থেকে কথার আওয়াজ আসছে, স্বাই নিশ্চয় ছাদে ফিরছে।
উনি হুট করেই একটানে মুখটা নিজের দিকে ঘুরিয়ে দুই গালে হাত রেখে কপালে হালকা ঠোঁটে চুমু এঁকে দিলেন। ধীর কণ্ঠে বললেন, চুলটা বেঁধে নে। কথাটা বলেই উঠে দাঁড়িয়ে ছাদের এক কোণায় কার্নিশ ঘেঁষে দাঁড়ালেন উনি। কানে হেডফোন গুঁজে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রইলেন। এমন ভাব যেন কিছুই হয়নি, কিচ্ছুটি না। আমি স্তব্ধ হয়ে বসে আছি, এর মধ্যে সবাই এসে গেছে। আমি মালা জড়ানো হাতটা অরুণার নিচে লুকিয়ে বসে আছি চুপচাপ। গলা শুকিয়ে কাঠ। সবার হৈহুল্লোড়ে কেন জানি সঙ্গ দিতে পারছি না একদম। চোখে জমে চলেছে বিন্দু বিন্দু জল। কিসের জল কে জানে। দুপুর 2টা। মামুদের বাসায় ঢুকতেই শুভ্র ভাইয়ার হাসির শব্দ কানে এলো। ধীর পায়ে উনার রুমের পাশে উকি দিতেই চোখে পড়লেন উনি। খুব মনোযোগ দিয়ে বিছানা গুছাচ্ছেন আর ফোন লাউডে রেখে কারো সাথে কথা বলছেন উনি। আমি কান পেতে শোনার চেষ্টা করতেই শুভ্র ভাইয়ার কথা কানে এলো। দেখ শালা, রাগ উঠাবি না বলে দিলাম। আরে কি যে বলো মামু, তোরে রাগানোর তো এটাই বেস্ট টাইম। ক্যাম্পাসে থাকলে তো কিছু বললেই মাইরা ভর্তা বানাস। বাট এখন তো মারতে পারবি না, আর তুই তো আবার গালি দেস না। শো, তোরে শান্তিতে ঝালানো যেতে পারে। তবে দোস্ত, বিশ্বাস কর, আজ আমি তোরে জ্বালাইতে ফোন দিইনি। তো এতক্ষণ ধরে কি আমার সাথে প্রেম করছিস? ডাফার। দোস্ত, লাবণীর লগে ঝগড়া লাগছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, নাম্বার সব ব্লক মারছে। দোস্ত তুই একটু ফোন দিয়া কনা। এই লকডাউনে কি সিঙ্গেল জীবন ভাল লাগে ক? একটু হেল্প করো না মামা প্লিজ। আস্তাগফিরুল্লাহ। জীবন থাকতে না। তোর ওই গার্লফ্রেন্ডের নাম আমার সামনে নিবি না একদম। শালা এটা মাইয়া নাকি অন্য কিছু? আমি হ্যালো বললে সে আই লাভ ইউ ভেবে গলায় ঝুলে পড়বে। দোস্ত অমন করছো কেন? তুই ওর ক্রাশ হের লাইগা এমন করে। আর ক্যাম্পাসের মাইয়ার লগে প্রেম করলে একটু আধটু সহ্য করতে হয় বুঝলি। তুমি তো মামা মাইয়া গোর পাত্তায় দেও না। ওই আবৃত্তি নাকি জানি নাম, মাইয়াটা কি চিজ ছিল মামা? তোমারে আইসা প্রপোজ করলো আর তুমি বোন ডাইকা দিলা। কেমনে পারিস তুই? তোর সব ঠিক আছে তো? রোজার দিন লুচ্চামি থামা। সামনে থাকলে থাপড়াইয়া দাঁত ফালাই দিতাম। একটা গার্লফ্রেন্ড সামলাইতে পারিস না আবার সং ঢং করিস। শালা আবুল। আবুল তোর শ্বশুর। আমার গার্লফ্রেন্ড তো আর তোমারটার মতো বাচ্চা না। তুমি তো চর মাইরা চুপ করাইয়া বসায় রাখো, আর আমি চর মারলে হেতি আমারে উল্টো লাথি মাইরা দিব। আসলে কি জিসান, তুই না একচুয়ালি লাথি খাওয়ারই যোগ্য। আর কি বললি? আমার শ্বশুর আবুল। একচুয়ালি বন্ধু, ভালো বলছিস। আবুল হতেও পারে, তবে হ্যাঁ, শ্বশুর নিয়ে বলছিস ভালা কথা, বৌনিয়া কিছু বললে খবর আছে। দেখাইছিস কখনো বলবো। ফোনে তো পিকও রাখস না। তোর ফোনটা একদম ভাজা ফ্রাই বানাই ফেলছি, তাও কোনো পিক খুঁজে পাই নাই। তবে একটা হাফ পিক পাইছিলাম। খালি দাঁত বের করা হাসি। তবে দোস্ত হাসিটা কিন্তু জোস ছিল। ওইটা দেখাই বুঝা যায় ভাবি আমাগো সেই হিট। হারামি কোথাকার। তোরা আমার ফোন চেক করিস। আর কিসের ভাবি? হ্যাঁ, আমার বউরে তোরা বোন ডাকবি বুঝছিস। তোগোর ভাবি ডাকের মাঝেই গলদ। সব কটা এক একটা লুইচ্ছা। তোর মতো সবাই আদর্শ পুরুষ হইলে ভার্সিটির মাইয়ারা প্রেমিকহীনতায় ভুগব বুঝছিস। এখন এগুলা বাদ দিয়া লাবণী রে একটা কল দে। পারবো না। মেয়েদের ধারে কাছেই নাই আমি। আর ওইসব চিপকু মাইয়াদের ধারে কাছে তো আরো না। মেসেঞ্জারেই কথা বলি না, আবার ফোনে। মেয়ে মানে এক্সট্রা ঝামেলা। আসিফরে বল যা। আরে বা, আসিফের কথা শুনবে না। তোর কথা শুনবে। প্লিজ মামা, প্লিজ। দেখ দোস্ত, আমার ফুলের মতো পবিত্র চরিত্রটাকে এভাবে নির্যাতনের মধ্যে ফেলিস না। আমি আমার পিচ্ছিকে নিয়েই ভালো আছি। তোর লাবণী টাবনির মধ্যে ফেলিস না আমায়। প্লিজ। আরে মামা, তুই বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? তোরে কি প্রেম করতে বলছি? তুই জাস্ট বোঝাবি প্লিজ দোস্ত প্লিজ। আর শোন, আমার ফোন কাটিস না। এমনি ফোন দেশুনি কি বলে। শালা বাটপার। আচ্ছা লাইনে থাক। আমি এবার দরজায় হেলান দিয়ে বেশ আরাম করে দাঁড়ালাম। উনি ফোনটা হাতে নিয়ে আবারও টেবিলের উপর রেখে দিলেন। বিছানার উপর রাখা শার্টগুলো গুছাতে গুছাতে শান্ত এবং ধীর কণ্ঠে বলে উঠলেন, আসসালামু আলাইকুম। লাবণী বলছো? জি, আপনি কে? আমি শুভ্র, জিসানের ফ্রেন্ড। ওহ মাই গড, শুভ্র ভাইয়া, আপনি আমাকে ফোন দিয়েছেন? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আপনি আর আমাকে? ওহ মাই গড। শুভ্র ভাইকে দেখে মনে হচ্ছে উনি বেশ আনইজি ফিল করছেন।
কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন, আসলে লাবণী, ফোনটা জিসানের জন্য করেছিলাম। ছেলেটা তোমাকে খুব ভালোবাসে। তুমি ওকে ইগনোর করছো, তাই বেচারা মনমরা হয়ে বসে আছে। হয়তো বা কান্নাকাটিও করেছে। কি একটা অবস্থা বলো। আজকালকার যুগে কি এমন ছেলে পাওয়া যায় বলো। আর তাছাড়া মান অভিমান তো হবেই, তার জন্য এত রাগ করলে চলে? ও তো একটু ভবঘুরেই, বাট তুমি তো বুদ্ধিমতী একটা মেয়ে। অল্পতে রাগ করা বুদ্ধিমতীদের মানায় না। তুমি প্লিজ ওকে আনব্লক করে ওর সাথে একটু কথা বলো। ভাইয়া, আপনি যখন বলেছেন অবশ্যই করব। দেখেছেন আপনি কত সুইট করে স্মুথলি কথা বলেন। আর জিসান অলওয়েজ ধমকা ধমকি করে। ভাইয়া প্লিজ ওকে একটু আপনার মতো কথা বলতে শিখাবেন। সবাই একরকম হয় না। ও ওর মতো পারফেক্ট লাবণী। তবু ভাইয়া প্লিজ, আপনার সবকিছুই কত কুল। ওকে একটু আপনার মতো শিখিয়ে দিয়েন প্লিজ প্লিজ। আচ্ছা, শেখাবো। এখন রাখছি, তুমি প্লিজ ওকে আনব্লক করে দিও। আনব্লক না করলে কি আবার ফোন দিবেন? শুভ্র ভাইয়া যেন এবার বিষম খেলেন। কোনো মতে বলে উঠলেন, না, আমি কাউকে বারবার রিকোয়েস্ট করি না। তোমাকে বললাম, এবার বাকিটা তোমার উপর নির্ভর করছে। রাখছি। 1 মিনিট। ভাইয়া, আপনার কি গার্লফ্রেন্ড আছে? না মানে, ক্যাম্পাসে তো কখনো দেখি না, তাই বললাম। আপনাদের ফ্রেন্ড সার্কেলে তো আনিকা আপু আর মিলি আপুকেই দেখি, বাট আপনার সাথে আলাদা কাউকে কখনো দেখিনি। আছে কি? না, গার্লফ্রেন্ড নাই, তবে বউ আছে। প্রেগনেন্ট বউ? আপনি মজা করছেন ভাইয়া। জি না, মজা করছি না। তুমি চাইলে জিসানকে জিজ্ঞেস করতে পারো। নাম্বারটা আনব্লক কর তাড়াতাড়ি, জিজ্ঞেস করে নাও কেমন। রাখছি, আল্লাহ হাফেজ। ফোনটা তাড়াহুড়ো করে কেটেই জোরে একটা শ্বাস ফেললেন উনি। রাগী কণ্ঠে বলে উঠলেন, শালা হারামি, তোর গার্লফ্রেন্ডের কানের নিচে মারা উচিত। দোস্ত, পাইলে আমি মারতাম। শালি বলে কি? দেখছিস, তোর লগে কত লাফায় লাফায় কথা বললো, আর আমি ফোন দিলে মনে হয় কেউ ওরে ইন্দুরের ফ্রাই খাওয়াই দিছে। কথাটা শুনেই ভুবন কাঁপানো হাসিতে ফেটে পড়লাম আমি। এতক্ষণ কত কষ্টে যে হাসি চেপে রেখেছিলাম, আল্লাহ মালুম। আমার হাসির শব্দে পেছনে ফিরে তাকালেন শুভ্র ভাই। মুহূর্তেই ভ্রু কুঁচকে এলো উনার। ফোনের ওপাশ থেকে বলে উঠল, মামু, কে রে? ভাবি, তোর ফোনে যে হাসির রেকর্ডিং আছে তার লগে তো মিলে যায়তাছে। শালা ফোন রাখো। কথাটা বলেই ফোন কেটে দিলেন উনি। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কি, এই বিকেল বেলা আমার বাড়িতে রোদেলা দুপুর এসে হাজির? কাহিনী কি? আর এভাবে বেককলের মতো হাসছিস কেন? তোকে না বলছি এভাবে হাসবি না। হাসি থামিয়ে বল, এখানে কি? আম্মু পাঠিয়েছে তাই এসেছি। মামানি নাকি অসুস্থ? মামু বাড়ি নেই। তাই আম্মু বলল আমি যেন আজ মামানির সাথে থাকি। অহ, রোজা রেখেছিস? হু, গুড। রোজা আর নামাজ মিস গেলে মাইর খাবি। আচ্ছা বল তো কি রান্না করা যায়? আজ ইফতারি আমি বানাবো। আমি থাকতে আপনি কেন বানাবেন? তাছাড়া আম্মু আমাকে রান্নার জন্যই পাঠিয়েছে। পাঠাক, পিচ্ছি পিচ্ছির মতো থাক। রান্নাঘরে ঢুকে গরম তেল ছিটিয়ে মরতে চাস? এবার চুপচাপ আমার সাথে রান্নাঘরে চল। দূরে দাঁড়িয়ে থেকে দেখবি সব ঠিকঠাক হচ্ছে কিনা। বিরিয়ানি, বেগুনি, বুট দিয়ে চলবে না। আমি এগুলোই পারি। যদিও বেগুনির রেসিপিটা ইউটিউবে একবার দেখতে হবে। আমি আর শুভ্র ভাই রান্নাঘরে দাঁড়িয়ে আছি। পেঁয়াজ, মরিচ, মাংস, বেগুন সব কেটে দিয়েছি আমি। উনি ইউটিউব দেখে বিরিয়ানিও রান্না করে ফেলেছেন ইতোমধ্যে। বেশ ভালোই ঘ্রাণ আসছে মনে হয়। কালারটাও মোটামুটি খারাপ না। এখন বেগুনি বাজছেন আর ইউটিউবের মহিলাটাকে বকা দিচ্ছেন। উনার ধারণা মহিলা নির্ঘাত কিছু কারচুপি করেছেন, যার কারণে তার বেগুনিগুলো মহিলাদের মতো ফুলছে না। কেন ফুলছে না? ফুলবে না কেন? ফুলতে হবে। আমি উনার কাণ্ড দেখে হাসিতে কুটি কুটি। এমন সময় গুটি গুটি পায়ে মামুনি এলে দাঁড়ালেন পাশে। দুর্বল হাসি দিয়ে বললেন, কি করছিস তোরা? আমি লাফিয়ে তাকের উপর থেকে নেমে মামানির কাছে গিয়ে দাঁড়ালাম। মামনিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলে উঠলাম, আমি কিছু করছি না মামানি। সব তোমার গুণধর ছেলে করছে। তোমার ছেলের তো বহুত গুণ, সবই পারে। তাহলে মা শুধু শুধু আমায় কেন পাঠালো বলতো? তোকে আমার ছেলের গুণ দেখতে পাঠিয়েছে। দেখে নে, আমার ছেলের অনেক গুণ। মুচকি হেসে মামানির কথার উত্তরে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই শুভ্র ভাইয়া বলে উঠলেন, ফুপি জানে তার ভাতিজার কি চায়, তাই তোকে পাঠিয়েছে।
রান্নাটা না হয় আমিই করলাম, থালা বাসন ধোয়া, আমার কাপড় ধোয়া, ঘর গুছিয়ে দেওয়া, খাবার সার্ভ করা এসব আমার কর্ম নয়। তাই তোকে পাঠানো হয়েছে। যা কাজে লেগে যা। একটু ভেবে না, এখনই না। ইফতারের পর শুরু করবি। ননস্টপ ওয়ার্কিং। আমি সেটা দিয়ে নাটক বানাবো, কাজের মেয়ে রোদেলা। আহা! হিট হিট হিট। মামানি, দেখছো কেমন করছে? আমি নাকি কাজের মেয়ে? থাকবই না আমি। শুভ্র, একটা চড় দিব। তুই সব সময় ওর পেছনে লাগিস কেন শুনি? আজব। আমি কি করলাম? ওকে আমি যা বলি তাতেই সে ফেচ করে, কাঁদে নয়তো চিৎকার করে। এই দেখো, আমি কাজের মেয়ের জায়গায় যদি বলি, ঘরের বউ রোদেলা, তবু চোখ পাকিয়ে তাকাবো। বিশ্বাস করলা না? ওই দেখো, ওই যে। আমি দাঁতে দাঁত চেপে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছি। মামানি এবার মিষ্টি হেসে আমার হাত বুলিয়ে দিয়ে বললেন, রাগ করে না। দ্বিতীয় কথাটা তো খারাপ বলেনি, রাগ করছিস কেন? যাই হোক, ইফতার টাইম তো হয়ে এলো। তোদের কাজ কত দূর? শুভ্র ভাই গ্যাসটা বন্ধ করে দিয়ে কিচেন থেকে বের হতে হতে বলে উঠলেন, আমার রান্না তো শেষ। এবার সার্ভ করার দায়িত্ব বাড়ির বউয়ের। তাহাকে বলো আমি আর নাই। কথাটা বলেই রুমে ঢুকে গেলেন উনি। মামানিও মুচকি হেসে নিজের রুমের দিকে হাঁটা দিলেন। আমি একা এক অবলা নারী দাঁড়িয়ে আছি রান্নাঘরে। উনি কি বুঝিয়েছেন তা যে বুঝিনি তা নয়। বুঝেছি, কিন্তু এমনটা কেন বললেন সেটা বুঝতে পারছি না। সব সময় অদ্ভুত কথা বলেন কেন উনি? ইফতার শেষে শুভ্র ভাইয়ের রুম গুছাচ্ছিলাম। মামানি উনাকে বাইরে কিছু কিনতে পাঠিয়েছেন। বুক সেলফের বইগুলো গুছানো যখন শেষের দিকে, ঠিক তখনই কানে এলো ফোনের একটা টোন। টোনটা কানে যেতেই ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালাম। বিছানার উপর শুভ্র ভাইয়ার ফোন। কৌতূহল নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই চোখে পড়ল এ মেসেজ ফ্রম আনিকা। উনার পাসওয়ার্ড জানা ছিল আমার। কয়েক মুহূর্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগে মেসেজটা সিন করেই ফেললাম আমি। মেসেজটা দেখে কেমন একটা অনুভূতি হচ্ছিল আমার। কেমন অনুভূতি হচ্ছিল জানি না। শুধু মনে হচ্ছিল এই মুহূর্তে শুভ্র ভাইকে মেরে ফেলি আমি। মাত্র কয়েকটা লাইনের মেসেজ ছিল ওটা, কিন্তু এ কটা লাইনই অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল আমায়। সেখানে লেখা ছিল, হৃদয়, অনেকটা বছর কাটিয়ে দিলাম একসাথে। দেখতে দেখতে পেরিয়ে গেল পুরো ভার্সিটি লাইফ। তোমার হাতে হাত রেখে এতটা দিন পাড়ি দিয়েছি, ভাবতেই অবাক লাগে এখন। তোমার দেওয়া শিউলি ফুলের মালা খোপায় জড়িয়ে অনভ্যস্ত হাতে শাড়ি পরে কতটা অজানা পথ পাড়ি দিয়েছি আমরা। এখনো তুমি হাত ধরলে কেঁপে উঠি আমি। মনে হয় এটাই সেই প্রথম স্পর্শ। দিনগুলো ধীরে ধীরে স্মৃতিগুলোকে পুরাতন করে তুললেও ভালোবাসাটাকে কিন্তু আরো গভীর করে তুলছে। তাই এত বছর পরও কত শিহরণ নিয়ে বলছি তোমায়, ভালোবাসি, খুব ভালোবাসি শুভি। মেসেজটা পড়েই একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। চোখ দুটো উদ্দেশ্যহীন ভাবে ঘুরছে এদিক সেদিকে। চোখের পানি পড়তে যে মানা আমার। ফোনটা হাতে নিয়েই ঠাই দাঁড়িয়ে আছি। হঠাৎই শুভ্র ভাইয়া রুমে ঢুকলেন। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কান্নায় চোখ ভেঙে আসছিল আমার। তবু কণ্ঠ পরিষ্কার করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে উঠলাম আমি, ঘর গুছাচ্ছিলাম শুভ্র ভাই। কথাটা বলেই পাশ কাটিয়ে বুক সেলফের সামনে গিয়ে দাঁড়ালাম। বাকি বইগুলোও তাড়াহুড়ো করে গুছাতে লাগলাম আমি। যেন কাজ ফুরালেই রেহাই আমার। এই লোকটাকে আমার এক মুহূর্ত সহ্য হচ্ছে না আর। এক সেকেন্ডের জন্যও না। উনি ফ্যানের সুইচ দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে শুয়ে থেকে চট করে উঠে বসে শীতল কণ্ঠে ডাকলেন, রোদ। আমি কোনো কথা না বলে বইগুলো গুছানো শেষ করে বললাম, উফু, শেষ। আপনার ঘর গুছানো শেষ শুভ্র ভাই। এবার আসি আমি। দেরি হয়ে গেছে, বাসায় যাব। কথাটা বলে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াতেই খপ করে হাত ধরে ফেললেন উনি। করুণ গলায় বলে উঠলেন, তুই আমার কথাটা শোন। শুভ্র ভাই, আমার দেরি হচ্ছে, হাত ছাড়ুন। তুই যেমনটা ভাবছিস তেমন কিছু নয়। আমি আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন চাইনি আমি শুভ্র ভাই। আপনার লাইফে কে থাকবে আর কে থাকবে না সেটা নিতান্তই আপনার ব্যাপার। প্লিজ ছাড়ুন আমায়। আর হ্যাঁ, ফোন টাচ করার জন্য সরি। দেখ হ্রদ, তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস। আশ্চর্য, আমি আপনাকে ভুল বুঝবো কেন? ছাড়ুন তো, জাস্ট লিভ মি। আপনাকে আমার সহ্য হচ্ছে না। ছাড়ুন। কথাটা বলে উনার হাতটা ছাড়িয়ে দরজার দিকে পা বাড়াতেই টেনে দরজার সাথে দাঁড় করিয়েই গালে বসালেন চর।
আমি হতভম্ব হয়ে উনার দিকে তাকালাম। মুহূর্তেই চোখ দুটো টলমল করতে লাগলো জলে। না ব্যথা নয়, এই কান্না তো লজ্জার, চরম লজ্জার। উনি দুহাতে নিজের চুল খামচে ধরে জোরে শ্বাস টেনে কিছুটা শান্ত হয়ে আমার গালে হাত রেখে বলে উঠলেন, সরি, কাঁদিস না প্লিজ। দরকার হলে আমায় দুটো মার, তবু প্লিজ কাঁদিস না। সব সময় এত জেদ কেন করিস তুই? কখনো তো আমার কথাটা শোন। আমি আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম উনাকে। আমাকে আবারও ধরার আগেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। ড্রয়িং রুমে যেতেই দেখা হলো মামানির সাথে। উনি অবাক চোখে বললেন, কোথায় যাচ্ছিস? আর গালে অমন লাল হয়ে আছে কেন? বাসায় যাচ্ছি মামানি। অ্যালার্জির সমস্যা হচ্ছে খুব। ট্যাবলেট নিতে হবে। দেখো না, গাল চুলকিয়ে লাল করে ফেলেছি। অন্য একদিন এসে থাকবো, আজ যাই। একা যাবি নাকি? শুভ্রকে পাঠাই, ও গিয়ে ট্যাবলেট আনুক। তোর যেতে হবে না। না মামানি, আমি বাসায় যাব। কথাটা বলে সামনে এগুতেই আমাকে আর মামানিকে অবাক করে দিয়ে আবারও হাত চেপে ধরলেন শুভ্র ভাই। মামানি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। আমি রাগী চোখে তাকাতেই বলে উঠলেন উনি, দেখ রদ, ওর সাথে আমার সম্পর্কটা। হাতটা ছাড়ুন শুভ্র ভাই। রোদ প্লিজ। আমি বাসায় যাব শুভ্র ভাই। হাতটা ছাড়ুন। ঠান্ডা গলায় শুভ্র ভাই কি ভেবে মাথা নিচু করে হাতটা ছেড়ে দিলেন। হয়তো মামানিকে খেয়াল করেননি এতক্ষণ। আমি আর কিছু না বলে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেলাম। চারদিকে জমাট অন্ধকার, তার সাথে অন্ধকার আমার চোখে মুখেও। রাস্তায় পথচারী খুবই কম, যেন বিলুপ্ত প্রায় কোনো শহর। এই নিস্তব্ধতা বড্ড প্রয়োজন ছিল আমার। বড্ড বেশিই প্রয়োজন। বাসায় এসেই দরজায় ছিটকানি টেনে শুয়ে পড়লাম আমি। সবকিছু ভেঙেচুরে ফেলতে ইচ্ছে করছে আমার। সেই ভাঙাচুরা আটকাতেই এই ভাঙাচোরা মন নিয়ে কাঁথার নিচে ঠাঁই নিলাম আমি। ফুপিয়ে কেঁদে কমিয়ে নিলাম এক আকাশ সমান কষ্ট। তার সাথে করে নিলাম আরও একটা প্রতিজ্ঞা। এ জীবনে আর উনার ধারে কাছে যাব না আমি। কিছুতেই না। বিকাল ৩টা। রুমে বসে চিপস খাচ্ছি। তখনই শুভ্র ভাইয়ার কথা কানে এলো। দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে লাগিয়ে কানে পেতে রইলাম, কি বলে শুনবো বলে। কয়েক সেকেন্ড পর আবারও কানে এলো রাফিয়ার কণ্ঠ। আরে শুভ্র ভাইয়া, কেমন আছেন? অসুস্থ নাকি? চোখ মুখ কেমন একটা লাগছে। না, ঠিক আছি। রোদ কোথায় রাফিয়া? রোদ তো রান্না ঘরে ছিল। কেন ভাইয়া? কিছু না। তারপর আবারও নিশ্চুপ। আমি এবার বিছানায় গিয়ে বসলাম। গত ৩ দিন ধরে উনার সামনে যাওয়া বন্ধ করেছি আমি। উনি বাসা এলেই দরজা বন্ধ করে বসে থাকি। মামানি যেতে বললেও কোনোভাবে কাটিয়ে দিই উনাকে। ফেসবুক, মেসেঞ্জার, এমনকি ফোন নাম্বারও ব্লক লিস্টে রেখে দিয়েছি যেন উনার সম্মুখীন না হতে হয়। কিন্তু এবার তো উনি সরাসরি খোঁজ করছেন আমার। উনার কথার আওয়াজে ঘোর ভাঙল আমার। বাইরে থেকে হালকা কথার আওয়াজ ভেসে আসছে। আমি কান পাততেই, রোদ তো রান্না ঘরে নেই রাফিয়া। কোথায় ও? প্লিজ বলবা। আই থিংক রুমে আছে ভাইয়া। দরজা তো ভেতর থেকে বন্ধ। রাফিয়ার কথায় উনি দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অহ, ফুপ্পি কোথায়? জেঠিমণি তো ছাদে গিয়েছিল। ওই তো, ওই যে জেঠিমণি। আরে শুভ্র, কখন এলি? ভাবির শরীর কেমন রে এখন? চোখ মুখ এমন লাগছে কেন? জ্বর টর উঠেছে নাকি? না ফুপ্পি, জ্বর উঠেনি। আম্মুর শরীরটা তেমন ভালো না। তাই রথকে নিতে পাঠিয়েছে আম্মু। বাবা বাসায় নেই, রাতে মার কাছে কেউ তো থাকা উচিত। আমি তো আর থাকতে পারি না তাই। তা তো ঠিকই। আমি তোকে বললাম ভাবিকে নিয়ে কদিনের জন্য আমাদের বাসায় চলে আয়। তা তো শুনলি না। দাঁড়া, রোদকে ডেকে দিচ্ছি আমি। তারপর শোনা গেল পায়ের শব্দ। কিছুক্ষণ পরিমায়ের গলা ফাটা চিৎকার। রোদ, রোদ, দরজাটা খোল। শুভ্র তোকে নিতে এসেছে। আমি যাব না মা। যাবি না মানে কি? তোর মামানি অসুস্থ আর তুই যাবি না? এটা কোন ধরনের ব্যবহার রোদ? মা, এটা খুব ভালো ধরনের ব্যবহার। আমি যাব না মানে যাব না। রাফিয়াকে বলো ও চলে যাবে। আমার কথায় রাফিয়া যেন আস্ত চাঁদ হাতে পেয়ে গেল। লাফিয়ে উঠে বলে উঠল, হ্যাঁ জেঠিমণি, আমি যেতে পারি। আমার কোনো সমস্যা নেই। তুই সমস্যা নেই বললেই হলো। তুই আমার বাসায় মেহমান আর আমি আমার ভাবির সেবার জন্য পাঠাবো। নিজের দুটো মেয়ে থাকতে অন্যের মেয়ে পাঠাতে হবে আমায়? রোদ, বের হ বলছি। মা, মামুর বাসায় যাওয়ার জন্য অলওয়েজ আমাকেই কেন চোখে পড়ে তোমার? তোমার বড় মেয়েকে পাঠাও, সে সর্বদা গোছালো মেয়ে।
আরো ভালো সেবা করতে পারবে। আমাকে বিরক্ত করো না। আমার কথার উত্তরে মাকে কিছু বলার সুযোগ না দিয়েই শুভ্র ভাইয়া বলে উঠলেন, শরীফ উপ্পি, তোমাদের প্রবলেমের মধ্যে ফেলে দিলাম আমি। বাদ দাওয়াই উইল টেক কেয়ার অফ হার। ছেলে থাকতে আর মায়ের কি চিন্তা। আসছি। উনার কথাটা যেন বুকে গিয়ে লাগলো। সত্যিই কি মামানি অনেক বেশি অসুস্থ? নিজের জেদ ধরে রাখতে গিয়ে কি বেশি বলে ফেললাম আমি? কথাটা ভেবেই বিছানা থেকে ওড়না আর ফোনটা নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলাম আমি। রাফিয়া আর মা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখেও না দেখার ভান করে বাসা থেকে বেরিয়ে গেলাম। শুভ্র ভাইয়া তখন গেইটের কাছেই ছিলেন। আমি উনাকে পাশ কাটিয়ে হাঁটা দিলাম। উনি আমাকে দেখেও কিছু বললেন না। রাস্তা ধরে হাঁটছি। আমি সামনে আর উনি আমার পেছনে। হঠাৎ করে কোথা থেকে সাইম এসে হাজির। আমাকে দেখেই দাঁত কেলিয়ে বলে উঠল, কেমন আছো রোদাপু? ভালো, তুমি? একদম ফার্স্ট ক্লাস। মুরগি কিনতে গিয়েছিলাম। বারবিকিউ বানানো শিখেছি, আজ বানাবো। খাবে রোদাপু? আজ নয়, অন্য কোনো দিন। সাইম হাসল। আমার পেছনে শুভ্র ভাইয়াকে থেকে একরকম লাফিয়ে উঠল সে। এলাকার প্রিয় শুভ্র ভাই বলে কথা। উনাকে দেখে খুশিতে গদগদ হয়ে বলে উঠল, ভাইয়া কেমন আছো? আমি সেকেন্ড ক্লাস আছি শালাবাবু। উনার মুখে শালাবাবু শুনে ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকালাম। উনি সামিয়া আপুর সাথেও কোনো রিলেশনে আছেন নাকি? কথাটা মনে পড়তেই রাস্তার ইট তুলে এক বাড়িতে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে উনার। আমার পেশিতে পেশিতে যখন রাগ রিরি করছে ঠিক তখন সাইন সবকিছুকে উড়িয়ে দিয়ে বলে উঠল, কোথায় গিয়েছিলে ভাইয়া? আজকে বারবিকিউ করব, চলো না আমার বাসায়। তোর বোনের বাপের বাড়ি গিয়েছিলাম। এখন সোজা বাসায় যেতে হবে। অন্য কোনোদিন তোর বানানো বারবিকিউ খাবো। তোকে নতুন রেসিপিও শিখিয়ে দিব। এবার বাড়ি যা। আচ্ছা ভাইয়া। কথাটা বলেই মাথা দুলিয়ে দুলিয়ে চলে গেল সাইম। আমি একবার উনার দিকে রাগী চোখে তাকিয়ে আবারও হাঁটা দিলাম। উনি আমার পিছু পিছু হাঁটতে লাগলেন। কয়েক পা এগুতেই বলে উঠলেন, ইস, চারপাশে কি গরম। আমি দাঁতে দাঁত চেপে উনার দিকে তাকাতেই কেসে উঠলেন উনি। জোরপূর্বক হাসি টেনে নিয়ে বললেন, গরম লাগছে তো? তাই বললাম আর কি, অন্য কিছু নয়। উনার কথায় রাগে ফুঁচতে ফুঁচতে 15 মিনিটের রাস্তা 10 মিনিটে পার করলাম। দরজায় কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন মামানি। আমাকে দেখে মিষ্টি হেসে বলে উঠলেন, রোদরানি এসেছে দেখছি। মামানিকে ভুলে গেছিস একদম। তোমাকে ভুলা তো ইম্পসিবল মামানি। এখন ঝটপট বলো কি কি খাবে ইফতারে। টাইম অনেক কম। ওরে বাবা, পিচ্ছিটার কি বড় বড় কথা। বিয়ে দিয়ে দেওয়া যাবে এখনই। গাল টিপে কিন্তু আর পাকামো করতে হবে না তোমায়। চুপচাপ বসে থাক। আমি রান্না করছি। একদম না। আমি এসেছি যখন আমিই রাঁধব। নয়তো এখনই চলে যাব। এই গেলাম কিন্তু যাব। আমার কথায় হেসে উঠলেন মামানি। এক হাতে জড়িয়ে ধরে বললেন, হয়েছে আর নাটক করতে হবে না। তুই রান্না কর, আমি পাশে বসে দেখি। আহ। মামানির কথার মাঝপথেই শুভ্র ভাইয়া ঘরে এলেন। মামানিকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, তোমাকে এখানে বসতে হবে না আম্মু। তুমি এমনি অসুস্থ, এই গরমে চুলোর কাছে যাওয়ার মানেই হয় না। যাও রুমে গিয়ে রেস্ট নাও। আমি অতটাও অসুস্থ নই শুভ্র। তুই যা, মামেকে কাজ করতে দে। আম্মু। করুণ কণ্ঠে, বুঝো না কেন? কথাটা বলেই মামানিকে টেনে নিয়ে কানে কানে কি সব ফুসুর ফুসুর করলেন আল্লাহ মালুম। মামানিও মুচকি হেসে শুভ্র হাতে একটা চর বসালেন। আমার দিকে তাকিয়ে বললেন, শুভ্র এত করে যখন বলছে আমি বরং রেস্টই নেই। তুই দেখ কি রান্না করবি। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালেন না মামানি। ধীর পায়ে নিজের রুমে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকেই গেলাম রান্নাঘরে। বিরিয়ানির জন্য পেঁয়াজ মরিচ কাটছি এমন সময় শুভ্র ভাই পাশে এসে দাঁড়ালেন। আমি দেখেও না দেখার ভান করে কাজ চালাতে লাগলাম। উনি কিছুক্ষণ ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থেকেই শুরু করলেন উনার ফাজলামো। হালকা কেশে বলে উঠলেন, এখনো রেগে আছিস রোদ পাখি? আমি কিছু বললাম না। রাগে শরীর জ্বলে যাচ্ছে আমার। রাগ করার মতো কাজ করে রেগে আছি কি না জিজ্ঞেস করা হচ্ছে। বাহ, অসাধারণ। আমাকে চুপ করে থাকতে দেখে কাছে এসে ঘাড়ে ফু দিতে লাগলেন উনি। উদ্দেশ্য আমাকে বিরক্ত করা। কিন্তু তাতেও কাজ না হওয়ায় আমার পেটে কোমরে চিমটি দিতে লাগলেন উনি। সাথে সাথেই রাগটা চরমে পৌঁছে গেল। উনাকে ধাক্কা দিয়ে ফ্রিজের সাথে দাঁড় করিয়ে হাতের চাকুটা উনার গলার কাছে ধরে বলে উঠলাম,
কি শুরু করেছিস তুই? হুম। কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবেন। চাকু দিয়ে গলা কেটে ময়মনসিংহের মার্কেটে ঝুলিয়ে রাখবো। আনিকা তোর জানের জান তো ওর কাছে যা না আমার কাছে কি? হ্যাঁ, আমার কাছে কি? ইচ্ছে তো করছে একদম খুন করে ফেলি। আমা এটুকু বলতেই বাম হাতে শক্ত করে কোমর জড়িয়ে ধরে ডান হাতে হাতের চাকুটা ছিনিয়ে নিয়ে চেপে ধরলেন আমার গলায়। ফিসফিসিয়ে বলে উঠলেন, জানু, তোমার সাহস তো দেখি খুব বেড়ে গেছে। এত সাহস কোথায় পাও তুমি? ভ্রু নাচিয়ে এবার কি হবে শোনা? চাকু তো আমার হাতে, মেরে ফেলি। জন্মানোর পর থেকে জ্বালাচ্ছিস আমায়। আগে আমার পিছু পিছু ঘুরে আমায় জ্বালাতি, এখন আমাকে পিছু ঘুরিয়ে জ্বালাচ্ছিস। চাকুটা আরেকটু চেপে ধরে তুই যে ইচ্ছে করে জ্বালাস আমায় সেটা কিন্তু আমি জানি। তোর কি ধারণা আমি বুঝি না? ইচ্ছে তো করে চাকু দিয়ে কেটে কুচি কুচি করে বয়ামে ভরে রুমে সাজিয়ে রেখে দিই। অ্যাটলিস্ট সামনে তো থাকবি। আল্লাহ যদি একটা খুন মাফ করতো, বিশ্বাস কর আমার হাতে খুন হতি তুই। একদম শেষ করে ফেলতাম তোকে। জীবনে বোঝার চেষ্টা করছিস আমায়? কেনাকে একটা মেসেজ দিল তাতেই পৃথিবী উল্টে ফেলছিস। তোর কি ধারণা আমি জানি না তোর ফোনে কি চলছে? প্রতিদিন একটা না একটা আবেগমাখা মেসেজ আসে তোর কাছে। 1 মাস ধরে একটা ছেলে একটানা তোর ফোনে দিনরাত সময় করে আই লাভ ইউ মেসেজ পাঠায়। মাঝে মাঝে ফোন দেয়। তুই হ্যালো বলিস আর সে কণ্ঠ শুনে কেটে দেয়। অন্য কেউ তোর কণ্ঠ শোনার জন্য কল দিচ্ছে তা জানার পর আমার জাস্ট তোর এই গলাটায় কেটে ফেলতে ইচ্ছে করে। তবু আমি কিছু বলেছি? বলিনি, কারণ তাতে তোর কোনো রেসপন্স ছিল না। আর যদি তোর রেসপন্স থাকতো তাহলে তোকে সেই কবেই খুন করে ফেলতাম। আমি এতটা রাগচটা মানুষ হয়ে চুপ থাকতে পারলে তুই কেন পারবি না? একটা মেসেজ দেখেই সামনে আসা বন্ধ করবি কেন? ছাড়ুন। লাগছে আমার। লাগার জন্যই দিচ্ছি। তোকে আদর করছি না যে তোর ভালো লাগবে। চুপচাপ দাঁড়া নয়তো গলা কেটে আলাদা করে ফেলবো। কোমরে চাপ দিয়ে সেদিন কোন সাহসে বেরিয়ে গেলি বাসা থেকে? ওহ, এটাকে আপনার ভুল ধারণা ভেঙে নিই, তারপর সারারাত শাস্তি চলবে আপনার। আপাতত শাস্তি স্টপ। কথাটা বলে আমাকে ছেড়ে দিয়ে কাউকে ফোন লাগালেন উনি। ফোনটা লাউডে দিয়ে আমার সামনে ধরলেন। আমি এক হাতে কোমর আরেক হাতে গলা চেপে ধরে দাঁড়িয়ে আছি। দুই জায়গাতেই ব্যথা করছে খুব। কিছুক্ষণ পর ওপাশ থেকে সুমিষ্ট কণ্ঠে কথা বলে উঠল একটা মেয়ে। হ্যালো। তোর হ্যালো মাই ফুট। এত দেরি হলো কেন ফোন ধরতে অসভ্য মহিলা? আরে ইফতার বানাচ্ছিলাম। পুড়ে যাবে তো তাই। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে তুই ইফতার পুরা বাঁচাচ্ছিস। বেয়াদব। আরে ব্যাস। আমি আবার কি করলাম? হারামি। জানিস না কি করছিস? ওই থার্ড ক্লাস মার্কা মেসেজ কেন পাঠিয়েছিস আমায়? এখন আমার জীবন নিয়ে টানাটানি। বিয়ের পর জামাইয়ের মাইর খাবি তুই, দেখে নিস। ওহ শিট, রোদ এখনো রেগে আছে নাকি? না। তোমার অত সুন্দর মেসেজ দেখে রোদ রেগে থাকবে না, আমাকে এসে আদর করবে। ডাফার। আমি কি জানতাম নাকি এত কিছু হয়ে যাবে? জিসানকে বা আসিফকে এই মেসেজ পাঠাইলে ওরা এটা নিয়ে ট্রোল করতো। তুই তো অমন না, তাই তোরে পাঠাইছি। আর তাছাড়া তোরে নিয়ে প্রেমময় বাক্য বলা যায়, ফিল আসে। চুপ কর বইন। সব ফিল তোর জামাইয়ের জন্য তুলে রাখো। আমি তোর নিজের ভাইয়ের মতো। আমার দিকে ফিল ফিল নজরে তাকিয়ে আমার সুখের সংসার ধ্বংস করে দিস না। রোদ আমার সামনে চাকু হাতে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ঢুকিয়ে দিবে পেটে। রোদ তোর সামনে বুঝি? আচ্ছা ওকে দে, ব্যাপারটা আমি বিশ্লেষণ করছি। বিশ্লেষণ করে ফেল ও শুনছে। হ্যালো রদ। জি আপু। কেমন আছো আপু? জি ভালো। আপনি? আমিও ভালো। এই দেখো না, আমার জন্য তোমাদের মধ্যে কি একটা ঝামেলা হয়ে গেল। আমি আসলে এত কিছু ভেবে দিইনি মেসেজটা। আমাদের ক্যাম্পাসের গ্রুপে ট্রুথ দেয়ার হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি দেয়ার নেই। আর আমাকে কোনো ছেলেকে রোমান্টিক একটা মেসেজ সেন্ড করতে বলা হয় এবং প্রমাণ হিসেবে তার স্ক্রিনশটও দিতে বলা হয়। আমি পড়ে যায় ফ্যাসাদে। জিসান, আসিফ, আনিকে তোদের দিলে ওরা এটা নিয়ে ট্রোল করত। আমাকে ইচ্ছে মতো পচাইতো, কিন্তু সেদিকে থেকে শুভ্র সেভ। শুভ্র কখনোই এমন টাইপ কাজগুলো করে না। তাই আর কিছু না ভেবে ওকেই সেন্ড করে দিলাম। আর তুমি সেই মেসেজটা দেখেই রেগে বোম হয়ে গেলে। শুভ্র সেদিন আমায় কি পরিমাণ ছাড়ছে জানো তুমি? প্লিজ আর রাগ করে থেকো না, নয়তো শুভ্র আমায় সত্যি সত্যি তোমাদের ব্রহ্মপুত্রে চুবাবে। রোদ শুনছো? জি আপু শুনছি। গ্রেট। তো ফতাফত তোমার রাগে পানি ঢালো।
আর আমার দোস্তটাকে একটু শান্ত করো। ওর মাথাটা গেছে। একটা থাপ্পড় মারবো। আমার মাথা গেছে না। ফার্দার এমন গদগদ টাইপ মেসেজ পাঠালে তোকে আমি গুনে গুনে 100 বার ব্রহ্মপুত্রে চুবাবো বলে দিলাম। শিক্ষা হয়ে গেছে রে। জীবনে আর ট্রুথ অর ডেয়ারি খেলতাম না আমি। ভালো ডিসিশন এবার জাগিয়ে ইফতার পুরা। ওহ শিট, আমার ইফতার। বাইরে। আর এ শুভ্র পুচকি। তোমার উনি কোনো মেয়ের দিকে তাকায় না বুঝলা। সো তোমার এই ছোট্ট মাথা এত ঘামিও না তো। কুল বেবি। এই তুই যাবি? ধমকাস কেন হারামি? যাচ্ছি তো, বাই রোদ। উনি ফোনটা কেটে আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। চরটর খাওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত। কিন্তু আমার এত সব প্রস্তুতিতে জল ঢেলে উনি চুলোর পাশে পা ঝুলিয়ে বসে পড়লেন। আমার গায়ে একটা পেঁয়াজ ছুঁড়ে মেরে বলে উঠলেন, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? রান্না কর। এখন কিছুই করব না। রোজাদার ব্যক্তি হয়ে অসব কিছু করা যাবে না। আগে ইফতার শেষ হোক, তারপর বুঝবি। আমি সন্দেহী চোখে উনার দিকে তাকিয়ে আছি। উনার মাথায় কি চলছে তা বুঝার সাময়িক চেষ্টা মাত্র। কিন্তু প্রতিবারের মতো এবারও ব্যর্থ হতে হলো আমায়। আর এই কথাটা বিশ্বাস করে নিতে হলো যে উনাকে বুঝা আমার সাধ্যে নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে পেঁয়াজ কাটতে কাটতে জিজ্ঞেস করলাম, ফ্রিজে টক দই আছে? উনি গেম খেলছিলেন। ফোনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন, কেন খাবি? না, বিরিয়ানিতে লাগবে। আমার কথায় ছোট্ট করে বললেন, অ। নেমে গিয়ে ফ্রিজ থেকে দুধ বের করে বাটিতে ঢাললেন। আমার হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে লেবু কেটে লেবুর রস ঢাললেন দুধে। চাকুটা আবারও আমার হাতে ধরিয়ে দিতে দিতে বলে উঠলেন, তুই পেঁয়াজ কাটতে কাটতে টক দই হয়ে যাবে। কথাটা বলে দুধের বোতলটা ফ্রিজে রেখে আমার সামনে মিষ্টির বাটি রাখতে রাখতে বললেন, খেতে খেতে কাজ কর। কালো মিষ্টি তো তোর প্রিয়। আমি অবাক চোখে উনার দিকে তাকালাম। এটা কি সত্যি শুভ্র ভাই, তাই বোঝার চেষ্টা। রোজার দিন খেতে বলার মানুষ তো উনি নন। তাহলে? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠলেন উনি, এভাবে তাকানোর কিছু নেই। আমি জানি তুই রোজা না। তোর সাথে দেখা না হলেও তোর সম্পর্কে সবই জানা আমার। স্বভাব না মেরে খা। রোজা যেহেতু রাখিসনি, শুধু শুধু না খেয়ে থাকার তো কোনো মানে হয় না। আপনি কি করে জানলেন? অবাক চোখে আমার কথায় বাঁকা হেসে চোখ টিপলেন উনি। উনার হাসি দেখেই গা জ্বলে গেল আমার। বিড়বিড় করে বললাম, অসভ্য। আমার কথায় পাত্তা না দিয়ে আবারও গেমস খেলায় মেতে উঠলেন উনি। বিরিয়ানি রান্নার প্রায় শেষের দিকে হঠাৎই বলে উঠলেন, আচ্ছা, ঈদের শপিং করবি না? না। না মানে? না কেন? বাসা থেকেই বের হব না তো ঈদের জামা দিয়ে কি করব? ঈদের জামা পরে কি কম্বলের নিচে শুয়ে থাকব? তাই বলে কিছুই কিনবি না? এটা কিছু হলো? শুন, এবার জামা না কিনে শাড়ি কিনবি। একদম কালো জামদানি। তার সাথে পরবি ছোট্ট কালো টিপ। চোখে গাঢ় করে কাজল। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আর চুলগুলো খুলে দিয়ে হয়ে যাবি মায়াবতী। আমি সেদিন তোর খোঁপায় 10টা কালো গোলাপ গুজে দিব। আমি ঘাড় ঘুরিয়ে উনার দিকে তাকালাম। তারপর বললাম, দরকার নেই। আমার মায়াবতী রূপবতী কোনো কিছু হওয়ারই শখ নেই। আপনার এত মায়াবতী দেখতে ইচ্ছে করলে আপনার বউকে গিয়ে বলুন যান। আমার কথায় হেসে উঠলেন উনি। মাথায় চাটি মেরে বলে উঠলেন, এজন্যই তো তোকে বললাম গাধি। আমি কিছুক্ষণ চুপচাপ উনাকে দেখে গেলাম। তারপর বিরিয়ানি নামাতে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে ব্যস্ততার মাঝে একরাশ লজ্জা লুকানোর ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছিলাম। ব্যস্ততার আড়ালে লজ্জা লুকানোর কি অপরিসীম ব্যস্ততা আমার। চলবে। গল্প, রোজ শুভ্র প্রেম কথন। প্রথম পর্ব। লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা।